তাহলে স্টার ডেল্টা কি জিনিস আবার বলেন, স্টার ডেল্টা কি? আমরা প্রথমে দুইটা জিনিস মনে রাখি। আমাদের হচ্ছে ইন্ডাকশন মোটর যেটা বলি, এটা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস মোটরের দুইটা পার্ট। মানে ওইটার আমরা যখন এটা ছোটোর দিকে যাই, একটা হচ্ছে ইন্ডাকশন মোটর, একটা কী থাকে স্লিপ রিং মোটর। তাহলে ইন্ডাকশন মোটরের আমাদের একটা সমস্যা হচ্ছে কি, এটার স্টার্টিং টর্কটা কি কম, স্টার্টিং টর্ক কি কম। এবং আরেকটা সমস্যা হচ্ছে এটা যখন চালু হয় তখন এটা রেটেড যে কারেন্ট, অর্থাৎ এটা যখন নর্মাল মোডে চালাই ওই সময় যে কারেন্টটা থাকে তার থেকে 3 থেকে এটা মিনিমাম হচ্ছে 3 থেকে 7 গুণ 8 গুণ পর্যন্ত কিনে বাড়তি কারেন্ট নেয়, কিনে কারেন্ট নেয়। তাহলে একটা বড় আমরা যেমন ছোটো ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা কি করি, মানে স্টার ডেল্টা করি না, শুধু ডল স্টার্টার করি। ডল স্টার্টার করে এটা ডাইরেক্ট স্টার কানেকশন করে দিই অথবা ডেল্টা কানেকশন করে দিই ছোটো মোটরের ক্ষেত্রে। কিন্তু যেহেতু এটা বড় মোটর, এটা মিনিমাম হচ্ছে আমরা হিসাব করি যে 5.5 কিলোওয়াট থেকে যদি উপরের দিকে যায়, মিনিমাম 5.5 কিলোওয়াট থেকে যদি উপরের দিকে যায়, আমরা কী করি এটা স্টার ডেল্টা কানেকশন করি। তাহলে এটা করলে সুবিধা হচ্ছে কি, আমরা যখন স্টারে কানেকশন করব তখন এটা যেটা রেটেড কারেন্ট তার থেকে 1/3, মানে রেটেড কারেন্টের 1/√3 আমরা যেটা ইকুয়েশন দেখব কীভাবে হয়। তাহলে 3/1 কারেন্ট নেয়। কী করে বলছি, যেটা রেটেড কারেন্ট ধরে নিলাম 30 অ্যাম্পিয়ার ডেল্টাতে, ওটা যদি আমরা স্টারে কানেকশন করি তাহলে 3/1 কত, তাহলে 10 অ্যাম্পিয়ার কী নিবে কারেন্ট নিবে। এটা হচ্ছে এইভাবে আমরা কি করি, শুরুতে আমরা স্টারে কানেকশন করে কারেন্টটা কী করি রিডিউস করি, কমাই। তাহলে একটা নির্দিষ্ট স্পিডে গেলে আমরা এটা কী করি ডেল্টাতে কনভার্ট করে দিই। এটা আমরা তাহলে নির্দিষ্ট স্পিড বলতে কতটুকু, নর্মাল এটা 80 থেকে 90%, কত 80 থেকে 90% স্পিডে গেলে আমরা এটা কী করবো স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করে দিব। এখানেও কথা আছে, কীরকম কথা আছে, 80 থেকে 90% হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ওয়ে। অনেক সময় আমরা 40 থেকে 50% গেলে আমরা কী করে দিই স্টার থেকে ডেল্টা করে দিই। তাহলে এটা করি কীভাবে, এটা টাইমার ব্যবহার করে আমরা স্টার থেকে ডেল্টাতে কী করি কনভার্ট করি। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমরা কীভাবে জিনিসটা হয়, আমরা স্টার কানেকশন কীভাবে দেখছিলাম মনে আছে কিনা আগের ক্লাসে, একটা 3 ফেজ ইন্ডাকশন মোটরের ভিতরে কয়টা কয়েল আছে, 6টা না, আবার বলেন 3টা কয়েল ছিল। এই যে 3টা কয়েল কয়টা ছিল 3টা। এটার কানেকশন মেথড কয়টা, 2টা। কি স্টার এবং ডেল্টা, আমরা দুইভাবে এটা কি করতে পারি কানেকশন করতে পারি। তাহলে একটা হচ্ছে এটা হচ্ছে আমরা স্টার, তাহলে এই মেথডটা কী ছিল আমার স্টার মেথড, স্টারের মতো দেখতে এটা হচ্ছে স্টার মেথড। আরেকটা কী মেথড ছিল ডেল্টা। তাহলে এটা আমরা যদি এইভাবে ধরি, তাহলে আমার এই 2টা কানেকশন মেথড না, স্টার এবং ডেল্টা। তাহলে আমরা যেহেতু আমরা সবাই ইঞ্জিনিয়ার, এখানে ইঞ্জিনিয়ারের বাইরে কেউ নাই, আমরা স্টার এবং ডেল্টাতে কিছু ইকুয়েশন শিখছিলাম, ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনশিপ। স্টারের ক্ষেত্রে এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে লাইন ভোল্টেজ লাইন কারেন্ট, সেমভাবে লাইন ভোল্টেজ লাইন কারেন্ট। তাহলে আমরা কি জানি স্টারের ক্ষেত্রে লাইন কারেন্ট আর লাইন ফেজ, এখানে 2টা জিনিস, একটা হচ্ছে এই যে এইটা হচ্ছে লাইন, এই লাইন টু কি লাইন ভোল্টেজ। এই যে স্টার পয়েন্টে গিয়ে এখানে একটা স্টার ক্রিয়েট হয়েছে না, তাহলে এখানে ভোল্টেজ কত হবে 0। 3টা কয়েলকে যখন আমরা এই যে সেকেন্ডারিটা একটা বিন্দুতে নিয়ে আসবো তখন এখানে ভোল্টেজ কত হবে, আগে বলছি না 0 ভোল্ট। তাহলে এখানে যদি 0 ভোল্ট হয় এই পয়েন্টটা একটা নিউট্রালের মতো আচরণ করবে না। এখানে আমরা এখানে লাইন লাগাই না, এই যে লাইন 1 লাইন 2 লাইন 3, তাহলে এই যে লাইন টু লাইন ভোল্টেজ কত, এই 2টা লাইনের মধ্যে যদি আমরা মিটার মারি তাহলে কত ভোল্ট পাবো 420, অথবা আমরা ধরে নিলাম 400 ভোল্ট।
কত ভোল্ট? 400 ভোল্ট। যেমন আমরা এখন মিটার মারলে ফেস টু ফেস কত পাবো? 400 ভোল্ট, 420 ভোল্ট, 440 এরকম পাইতে পারি। তাহলে এই ফেজ থেকে এই ফেজে মারলে কত পাবো? সেম। এই ফেজ থেকে এই ফেজে মারলে সেম। তার মানে লাইন টু লাইন ভোল্টেজ কত? 400 ভোল্ট ধরে নিলাম। এবার এটা একটা কয়েল না, তাহলে এইখান থেকে এই, অর্থাৎ এই মাথা থেকে এই মাথা, যদি এই মাথা থেকে এই মাথা আমরা একটা কি বসাই? ভোল্ট মিটার বসাই দিই, তাহলে এখানে একটা ভোল্টেজ শো করবে না? তাহলে এটা কার ভোল্টেজ দেখাবে? এই ফেজ, এটা একটা যদি কি হয় আলাদা একটা কয়েল হয়, তাহলে এটা একটা এইখান থেকে এখানে যে ভোল্টেজ, এটা আমরা বলবো যে ফেজ ভোল্টেজ। তাহলে এই ফেজ ভোল্টেজ আমরা এখানে পাবো না এইভাবে। তাহলে এই যে এখান থেকে এই পয়েন্টটা না, এইটা যদি একটা ভোল্ট মিটার হয়, এই ভোল্ট মিটার আমরা কত দেখাচ্ছে? 400 ভোল্ট না? এবার যদি এখান থেকে আমরা এখানে মাপি, এখানে কত ভোল্ট দেখাবে? এটা কত ভোল্ট পাবো আমরা এটা হিসাব করবো কীভাবে? এই 400কে √3 দিয়ে ভাগ করলে যেটা আসে এটা কোত্থেকে আসছে? আমরা স্টার এবং ডেল্টাতে দুইটা ইকুয়েশন জানি। এটা কি? এই যে বি লাইন সমান √3 বি ফেজ, এই আমরা এটা শিখছিলাম কি না? শর্টকাটে বিএল সমান √3 বিপি, ঠিক আছে? এবার এখানে এই যে একটা কারেন্ট যাচ্ছে না, লাইন কারেন্ট, এখানে একটা লাইন কারেন্ট ঢুকবে না, এখানে একটা তার যেহেতু যাবে, এখানে একটা কারেন্ট ঢুকবে না? কারেন্টটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি? নোটটা করবেন লাস্টে, আমার সাথে সাথে নোট করার দরকার নেই, কারণ আমি অনেক কিছু বুঝবো, অনেক কিছু অ্যাড করবো, বোঝানোর সাথে আমি অনেক কিছু পরে বুঝাবো, ফাইনালি নোট করবেন পরে। এবার আমাকে নগদ তো বলি আমাদের সমস্যা হচ্ছে, ঢুকতেছে না, ঢুকতেছে না, লগ আছে শেয়ার সাইডটা দেন না কেন? এই কখন দিয়েছেন? আরও দুটো নিয়ে গেছিলেন না? তখন সাইডটা নিয়েছেন। আর কি? আচ্ছা, তাহলে আজকে তো আর হবে না, কালকে নেন। এগুলো অ্যাসিন ব্যাগে দিবেন। তাহলে এটা মানে কি? আচ্ছা, এটা তো বলছি। তাহলে লাইন ভোল্টেজ সমান √3 ফেজ। এখানে আমরা দেখি এই যে প্রত্যেকটা তারের মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে না? এই যে লাইন কারেন্ট, এটা হচ্ছে আমাদের কি কারেন্ট? এই যে আইএল। এই দেখেন তো, এই আইএলটা গিয়ে সোজা আবার এখানে সেমভাবে ঢুকতেছে না? এইখান দিয়ে যাচ্ছে, এটা কি? আই ফেজ। এখন এই তার আর এই তারের মধ্যে কোনো ডিফারেন্স আছে? তাহলে আমরা স্টারের ক্ষেত্রে কি আইএল সমান আইপি বলা যায় না? যায় কি না? তাহলে স্টারের ক্ষেত্রে লাইন ভোল্টেজ হচ্ছে √3, মানে ফেজ ভোল্টেজের লাইন ভোল্টেজ সমান কি? √3 গুণ বিপি, ঠিক আছে? এটাকে আপনি এভাবেও লিখতে পারেন। এটাকে যদি আমরা কী করি, বিপি সমান এভাবে লেখা যায় না? BL/√3 এভাবে লেখা যায়। এটাকে ইকুয়েশন বাংলা এভাবে হয় না? হয় কি না? তাহলে আমরা নর্মালি বিপি সমান BL/√3, ঠিক আছে? এটা কার ক্ষেত্রে? স্টারের ক্ষেত্রে। তাহলে এই যে এখান থেকে আমরা যখন বিপি বাইর করতে যাব, এই যে বিপি, তাহলে এখানে বিএল লাইন ভোল্টেজ কত ছিল? 400 ভোল্ট। 400 ভোল্টকে √3 দিয়ে ভাগ করলে যেটা সেটা হচ্ছে কি? ফেজ ভোল্টেজ। তাহলে এটা বলেন, আপনারা ক্যালকুলেটর মারেন। তাহলে আমরা 230 ধরে নিলাম। তার মানে আমরা দেখতেছি, কিন্তু আমরা লাইন দিচ্ছি 400 ভোল্টের, কিন্তু স্টার কানেকশন করলে এখানে ভোল্টেজ ঢুকতেছে কত? 230 ভোল্ট। বোঝা গেছে? এবার ডেল্টার ক্ষেত্রে দেখি তো আমরা, এই যে এখান থেকে এখানে মারলে কত ভোল্ট পাবো আমরা? লাইন টু লাইন ভোল্টেজ কত? এখানকার মতো 400 না? প্রত্যেকটাতে সেম হবে না? হবে। আবার দেখি তো এখানে ফেজ ভোল্টেজ কত হয়। এই যে এখান থেকে যদি আমরা এখানে একটা মিটার বসাই, এখানে কত ভোল্ট হবে দেখেন তো?
সেম কি না সবাই বলেন? তাহলে এখানে যে ভোল্টেজ এখানেও সেম ভোল্টেজ না? কিন্তু কারেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, এই কারেন্ট এখানে আসি এইদিকেও যাচ্ছে এইদিকেও যাচ্ছে, ঠিক আছে? তাহলে ডেল্টার ক্ষেত্রে হচ্ছে এটার উল্টা, এটার ক্ষেত্রে হচ্ছে বিএল সমান কি বিপি, আইএল সমান √3 আইপি, অথবা আইপি সমান কি বলা যায় IL/√3। এই দুটা হচ্ছে একটা সূত্র, এইটা এবং এইটা একই সূত্র, মানে বাংলা দুইভাবে করলাম। এই দুটো হচ্ছে আমার জাস্ট ইকুয়েশন, এটা আমরা সবাই জানি, বিস্তারিত যাচ্ছি না। এখন আমার বোঝানোর যে জিনিস সেটা হচ্ছে কি, আমরা কি জানি, এই স্টারের ক্ষেত্রে হচ্ছে আমার ভোল্টেজ কত 230, ডেল্টার ক্ষেত্রে কত 400। তাইলে আমরা এখানে একটা ওহম ল আমরা দেখি, ওহম ল আমরা কি জানি, I = কি V/R না, ঠিক আছে? এখন এটা কি রেজিস্টিভ সার্কিট? আমরা ওহম লর সীমাবদ্ধতা শিখছিলাম না, শিখছিলাম কি না? ওহম ল কিন্তু অ্যাপ্লাই হয় কোথায়, ডিসিতে, রেজিস্টিভ লোডে। এটা কিন্তু এসি সার্কিট। তাহলে এখানে হচ্ছে আমরা এটা কী শিখছিলাম, ইম্পিডেন্স লোড, রেজিস্টিভ এবং ইন্ডাকটিভ লোড মিলে ইম্পিডেন্স লোড। তাহলে আমরা ওখানে যেহেতু একটা রেজিস্ট্যান্সের অংশ আছে, আমরা ওইটা দিয়ে এই ওহমের সূত্রটা আমরা এখানে দেখতেছি জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? তাহলে এই দেখেন আমরা একটা রেজিস্ট্যান্স মনে করেন, এখানে যে রেজিস্ট্যান্স এখানে সেম রেজিস্ট্যান্স না, ঠিক আছে? তাহলে এটা আমরা একটা নির্দিষ্ট ধরে নিই, এটা আমার এত টেনশন করার দরকার নাই। এখানে দেখেন তো, তাহলে আমরা এভাবে বলতে পারি না আই সমানুপাতিক, আমরা বি শিখছিলাম না? তাহলে বি সমান আমরা এভাবে আই ধরতে পারি না? তাহলে এই যে ভোল্টেজ এখানে যদি 400 ভোল্ট হয়, তাহলে কারেন্ট ধরে নিলাম একটা নির্দিষ্ট অংশ আছে, এখানে 400 ভোল্টের ক্ষেত্রে কারেন্ট নিচ্ছে মনে করেন 30 অ্যাম্পিয়ার। আমি রেজিস্ট্যান্সটা জাস্ট কী করে দিয়েছি, দুইটা যেহেতু একই আমরা এটা বেনিশ করে দিলাম। তাহলে যদি 400 ভোল্টের ক্ষেত্রে আমরা কারেন্ট নিচ্ছে কত 30 অ্যাম্পিয়ার, আমি যেহেতু আমরা এখানে পাওয়ার দিয়ে শিখাচ্ছি না, একটা ধরে নিচ্ছি 30 অ্যাম্পিয়ার। তাহলে এটা যখন আমি স্টারে নিয়ে আসবো, স্টারের ক্ষেত্রে ভোল্টেজ কত হবে তখন 230 ভোল্ট। তাহলে এদিকে 230 ভোল্ট হলে কারেন্ট কমে যাবে কিনা, কতটুকু কমবে? এই যে এখানে সেম সূত্র না, এই যে IL/√3, এইটার ক্ষেত্রে আমরা IL কত পাইছিলাম 30 অ্যাম্পিয়ার না? এই যে 30/√3 দিলে যতটুকু হয় তত, ঠিক আছে? এটা আমরা ধরে নিই কত 1/, মানে 3/1 কী হয়ে যায়, কারেন্টটা কমে যায়, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে আমরা ধরে নিলাম এটা 11-12 এরকম আসে আর কি। এটা মারেন না, 30কে √3 দিয়ে ভাগ করলে কত হয় 17। আচ্ছা যাই আসুক, তাহলে এটা কমে গেল না? ডেল্টাতে দিলে আমরা পুরোপুরি কত অ্যাম্পিয়ার নিচ্ছে, আর স্টারে কত নিচ্ছে 17, অর্থাৎ আমাদের √3 গুণ কী হয়ে গেছে, 1/√3 গুণ কমে গেছে। তাহলে আমরা এখানে এইভাবে আমরা স্টারে করে প্রথমে কী করি, কারেন্টটাও রিডিউস করি, ভোল্টেজটাও কী করি কমাই। কেন, মূল কাজ হচ্ছে ভোল্টেজ কমাই, আমরা কারেন্টটা কমাই ফেলতেছি। আমাদের মেইন টার্গেট হচ্ছে কী, কমানো কারেন্ট। যেহেতু আমরা জানি যে কি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে স্টার্টিংয়ের সময় কিনে রেটেড কারেন্ট থেকে 3 থেকে 7 গুণ পর্যন্ত কারেন্ট নেয়। এটা কত গুণ হবে, এটা হচ্ছে লোডের উপর, আমি কী ধরনের লোড ব্যবহার করতেছি। তাহলে আমরা কমাই কীভাবে এটা বুঝলাম কি না? স্টার এবং ডেল্টা মেথড ব্যবহার করে আমরা কী করি, প্রথম স্টারে চালু করি, স্টারে চালু করে আমরা কারেন্টটাকে কমাই ফেলতেছি। কমানোর পরে এটা যখন ঘুরতে 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 ওই যে এটা নর্মাল যে স্পিড, এটা 80 থেকে 90% যখন যাবে, তখন আমরা এটা কী করে দেবো, ডেল্টাতে নিয়ে যাব। ডেল্টাতে নিয়ে গেলে পুরোপুরি 400 ভোল্ট পাবে, তখন রেটেড যে কারেন্ট ওটা নিয়ে নেবে 30 অ্যাম্পিয়ার। বোঝা গেছে জিনিসটা? তাহলে আমরা এইভাবে কী করি, স্টার এবং ডেল্টা মেথড ব্যবহার করে আমরা কী করি, এটা কারেন্টটা কমাই, কারেন্টটা কমাই। তাহলে আমরা কি বলতে পারি, স্টার ডেল্টা মেথড কেন ব্যবহার করা হয়? স্টার্টিং কারেন্টটা কমানোর জন্য, ঠিক আছে না? তাহলে এখন স্টার্টিং কারেন্টটা আসলে এফেক্টটা কি কোথায় পড়ে, আমরা এটা আরেকটু করে দেখি। একটা মোটরের মধ্যে 2টা পার্ট ইন্ডাকশন মোটরের, কী কী, স্টেটর, রোটর। স্টেটর মানে কি, আমরা যেখানে এই যে 3 ফেজ, যেটা কয়েলের মধ্যে যে আমরা 3টা ফেজ দেখাচ্ছি,
এটা স্টেটর না রোটর? এটা আমাদের কি পার্ট? কারো কনফিউশন আছে কিনা? আমরা যে স্টেটর বলতেছি, এই যে তিনটা কয়েল দেখাচ্ছি, এই যে স্টার করতেছি, ডেল্টা করতেছি, এগুলো কোথায় করতেছি আমরা? স্টেটরে। তাহলে আরেকটা যেটা ভিতরে যে আমরা যে শ্যাফটটা লাগাচ্ছি, ওই যে যেটা ঘুরতেছে, ওইটা হচ্ছে আমার ভিতরেরটা হচ্ছে রোটর। তাহলে এই রোটরটা কী দিয়ে তৈরি হয়? ওইটাও কিন্তু অ্যালুমিনিয়াম এবং অথবা কপার, যে কোনো একটা জিনিস দিয়ে আমরা সিলিন্ডারের মধ্যে এটা কী করে ফেলি, এটা ফিক্সড করে ফেলি। তাহলে ওইটা তো কী হয়, এইটার ভিতরে ধরতে গেলে এই ধরনের সেম তিনটা কয়েলই থাকে, ঠিক আছে? ওই মাথাগুলো কিন্তু তখন কী থাকে, দুই মাথাটা শর্ট থাকে। কলম এরকম কেন হয়ে যাচ্ছে? এই যে এই মাথাগুলো এরকম শর্ট থাকে, কী থাকে, শর্ট থাকে। আমরা ট্রান্সফরমার তো সবাই মোটামুটি পড়ছি, ট্রান্সফরমারের সেকেন্ডারি যদি শর্ট থাকে তাহলে কী হবে? আমরা কিন্তু ওই যে ট্রান্সফরমার টেস্ট কতগুলো আমরা শিখছিলাম, ঠিক আছে? একবার প্রাইমারিতে শর্ট করে, সেকেন্ডারিতে শর্ট করে। তাহলে এখানে সেম প্রিন্সিপাল। একটা ট্রান্সফরমার আমরা প্রাইমারিতে যখন একটা ভোল্টেজ দিব, তাহলে সে কী বলছি, একটা আমাদের ট্রান্সফরমার নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করছিলাম প্রথম ক্লাসে, একদম ওই যে মাথার বাড়ি থেকে আমরা এখানে চলে আসছিলাম ট্রান্সফরমার দিয়ে দিয়ে, ঠিক আছে? তাহলে ট্রান্সফরমারের কাজ কি, প্রাইমারিতে যখন আমরা একটা ভোল্টেজ দিব, সে একটা ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন করবে, এটা গিয়ে সেকেন্ডারি ওই সেম কয়েলটাকে আবার কী করবে, ফ্লাক্সগুলো কর্তন হয়, কর্তন করে এখানে ফ্রিকোয়েন্সি অনুযায়ী ওখানে ভোল্টেজটা কী যায়, সেকেন্ডারিতে যায়, ওখানে প্যাচের উপর হিসাব করে স্টেপ আপ স্টেপ ডাউনটা হয়। তাহলে এখানেও বলছিলাম যে এটাও সেম, ইন্ডাকশন মোটরের যে প্রিন্সিপাল, ট্রান্সফরমারেরও সেম প্রিন্সিপাল, ঠিক আছে? এখন প্রাইমারিতে যখন আমরা এখানে ভোল্টেজ দিচ্ছি, দেখেন 400 ভোল্ট দিচ্ছি, তাহলে 400 ভোল্টে গিয়ে একটা ম্যাগনেট উৎপন্ন করতেছে না, এটা গিয়ে রোটরটাকে কী করতেছে, ফ্লাক্সটা কর্তন করে। এখন কর্তন করতে গিয়ে এইটা দেখেন দুই দিকে কিন্তু আমরা শর্ট করে রাখছি, তাহলে এখন জিনিসটি স্থির। ওই স্থির অবস্থা যখন আমি 4 ভোল্ট এক্সট্রা ওখানে দিচ্ছি, তাহলে এটা চেষ্টা করবো যে রোটেট করার জন্য, কিন্তু ওই 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 টাইমটাতে এটা যেহেতু শর্ট, তাহলে এখানে একটা এই মাথার এখানে মানে কারেন্টটা ঘোরাঘুরি করবে দ্রুত। ওই অবস্থায় কী করবে, কারেন্টটা অনেক গুণ বেড়ে যাবে, 3 থেকে 7 গুণ বেড়ে যাবে। বেড়ে গিয়ে হবে কি, এটার নির্দিষ্ট একটা কী আছে, ক্যাপাসিটি আছে, কতটুকু কারেন্ট নিতে পারবে। তাহলে এটার থেকে যখন বেশি হবে, এই নিজেই ক্ষতি হতে পারে রোটরের, পাশাপাশি আমার স্টেটরের কয়েলও ক্ষতি হতে পারে। এইটার কারণে আরেকটা জিনিস হতে পারে, 3 থেকে 7 গুণ যেহেতু কারেন্ট নিবে, তাহলে এই কারেন্টটা নেওয়ার কারণে, কারেন্ট যেহেতু নিবে সেমভাবে এখানে ভোল্টেজটাও বাড়তি নিচ্ছে না 400 ভোল্ট, কারেন্ট যখন বেশি নিবে আমার পুরো সিস্টেমের মধ্যে একটা কী হয়ে যাবে, আনব্যালেন্স হবে। এই যে আমি এই মোটরটা যদি একটা বড় মোটর স্টার ডেল্টা ব্যবহার না করে ডাইরেক্ট ডেল্টাতে দিয়ে চালু করে দিই, তাহলে এটার কারণ হবে কি, আমার লাইন ভোল্টেজ কমে যাবে। যেহেতু কারেন্ট যখন বেশি নিবে, আমার এফেক্টটা গিয়ে কোথায় পড়বে, ভোল্টেজ। তখন ওইটার কারণে সাময়িক সময়ের জন্য আমার এখানে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে 230-এর জায়গায় 180-90 হয়ে যাবে। মাঝে মধ্যে আমাদের বাসার ডিম হয়ে যায় না, এই যে মোবাইলের চার্জার নষ্ট হয়ে যায়, ইউপিএসের নষ্ট হয়ে যায়, এগুলো কী জন্য হয়, ওই যে ভোল্টেজ ডাউন হয়ে যায়। ডাউনটা কী জন্য হচ্ছে, আমার এখানে যখন আমি ডাইরেক্ট ডেল্টাতে নিয়ে নিচ্ছি, হঠাৎ করে একটা বাড়তি ভোল্টেজ নিচ্ছে, বাড়তি ভোল্টেজের কারণে আমার লাইনের ভোল্টেজ কমে যাচ্ছে, আবার লাইনের ভোল্টেজ কমার কারণে ওখানে আবার কারেন্ট বাড়ে যাচ্ছে। আমরা পাওয়ার সার্কিটের ক্ষেত্রে কী শিখছি, কারেন্ট কমে গেলে আবার ভোল্টেজ বাড়ে না, ভোল্টেজ বাড়ে গেলে আবার কারেন্ট কমে যায়। আমার লাইনে যেহেতু সিস্টেমে ভোল্টেজ কমে যাচ্ছে, তাহলে আমার বাসাতে কারেন্ট বেশি নিচ্ছে, তাহলে ওই ডিভাইসগুলো তো প্রত্যেকটা আমাদের এই যে এখানে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো নির্দিষ্ট একটা কারেন্ট লিমিট থাকে, এর থেকে বেশি গেলে ওইটা কাট করে ফেলে। তাহলে এই জন্য আমাদের এই যে ইলেকট্রনিক্স সার্কিট, বিশেষ করে চার্জার, মানে ছোটো ছোটো ডিভাইসগুলো নষ্ট হয়ে যায়। কী জন্য হয়, সিস্টেমের মধ্যে একটা আনব্যালেন্স ক্রিয়েট হয় হঠাৎ করে। তাহলে এই ধরনের একটা সমস্যা হতে পারে। তাহলে সমস্যাগুলো আমরা কোথায় কোথায় পাচ্ছি, রোটর নষ্ট হতে পারে, স্টেটরের কয়েল পড়ে যেতে পারে, এবার এটার সাথে আমরা যে তারটা লাগাচ্ছি লাইনের সাথে তারটাও পড়ে যেতে পারে, বাড়তি ভোল্টেজের কারণে আমার এখানে লাইনের মধ্যে একটা ভোল্টেজ সংকট হয়ে যেতে পারে, ঠিক আছে? এর ওভারঅল অনেক ধরনের সমস্যা হয়, ঠিক আছে? এগুলো আমরা একটু দেখে নেবেন। তাহলে আমরা সমস্যাগুলো দেখছি, এই সমস্যাগুলো যাতে না হয় তার জন্য আমরা স্টার ডেল্টা ব্যবহার করতেছি, ঠিক আছে? তাহলে আমরা যদি স্টার ডেল্টা ব্যবহার না করে অন্য কোনো ওয়ে আছে কি না এই স্টার্টিং বাড়তি কারেন্টটা কমানোর জন্য, কারো জানা আছে কিনা এইটা ছাড়া আর কোনো বিকল্প? প্রশ্নটা হচ্ছে আমরা এটা স্টার ডেল্টা স্টার্টার কেন করতেছি, কানেকশনটা মূল উদ্দেশ্য কি, স্টার্টিংয়ের সময় যে বাড়তি কারেন্টটা নেই ওইটা কমানোর জন্য। এটা হচ্ছে একটা ওয়ে, এর বাইরে কিন্তু আরও অনেক ওয়ে আছে। ডল স্টার্টার তো এটা শুরু, ছোটো ভাই, ওইটা তো ওয়ে না, এর বাইরে কোনো নাম কারো জানা আছে কি না?
আমরা অটো ট্রান্সফরমার শিখছি, নাম শুনছি কিনা? ঠিক আছে, এটা এটিএস না, এটা আলাদা বিষয়। তাহলে এই ধরনের একটা সার্কিট ব্যবহার করেও কী করা যায়, ওইটা কিন্তু এটার থেকে আরও ভালো। এটাতে শুধুমাত্র আমরা ভোল্টেজটা কমাই, কারেন্টটা কমাচ্ছি, ওখানে কিন্তু ভোল্টেজ, কারেন্ট, এর বাইরে টর্ক অনেক কিছু কমে, ওইটা আরও এর থেকে ভালো ওয়ে। এর বাইরে আরও ওয়ে আছে, আরেকটা ওয়ে আছে সফট স্টার্টার, মানে নামটাই তো প্রথম শুনছেন, আগে তো কেউ শুনেন নাই। এটা হচ্ছে সফট স্টার্টার, নামগুলো লিখে রাখেন, প্রয়োজনে নেটে গিয়ে সার্চ দিবেন। ঠিক আছে, যেহেতু আমাদের পড়া লাগে ওইদিকে না, আমরা এখন এটাতে যাবো না, জাস্ট ভোল্টেজটা মানে ওইভাবে কীভাবে আরও স্টার্টিং এই কারেন্টটা কমানোর জন্য আর কী কী ওয়ে আছে। ঠিক আছে, একটা হচ্ছে অটো ট্রান্সফরমার ব্যবহার করে, আর একটা হচ্ছে সফট স্টার্টার ব্যবহার করে, যেটা আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা দেখছি, আমাদের আছে 180 কিলোওয়াটের দুটো মোটর আছে আমাদের, ওগুলা SOFT সফট। সফট স্টার্টার। ঠিক আছে, তাহলে প্রথমটা কি অটো ট্রান্সফরমার, এটা নেবেন। তাহলে এই একটা অপশান, এই একটা অপশান, এর বাইরে আরেকটা অপশান আছে, এটা আমাদের এখানেই আছে। দেখেন তো বুদ্ধি কাটা কে বলতে পারেন দেখি? বিএফডি। সবচাইতে ভালো হচ্ছে বিএফডি। বিএফডি কী করে? ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে, কি করে? স্পিড কমায়, বাড়ায়, যা করে। এখানে স্পিডটাও বিষয়, পাশাপাশি আমাদের এই যেটা আমরা এতদিন এই স্টার্টারটা ব্যবহার যেটার জন্য করতেছি, কারেন্টটা কমানো, ভোল্টেজের উপর যাতে ঝামেলা না হয়, তাহলে এই বিএফডি ইউজ করলে আমার ওই সমস্যাটা থাকবে না। এইটা থেকে আরও একটা বড় অপশান আছে, এটা হচ্ছে বিবিএফডি বলা হয় এটাকে। এটা হচ্ছে বিএফডি ড্রাইভ, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। আর একটা হচ্ছে বিবিএফ ড্রাইভ, ভেরিয়েবল ভোল্টেজ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। ওইটা এর থেকে আরও অ্যাডভান্স। ঠিক আছে, তাহলে আপাতত আমরা এই 3টা প্লাস ওইটা 4টা অপশানে আমরা কী করতে পারি, স্টার্টিং যে বাড়তি কারেন্ট আর ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ওইটা আমরা কমাইতে পারি। এর বাইরে আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে স্লিপ রিং মোটরের ক্ষেত্রে রোটরে আমরা এই যে এখানে যেটা শর্ট করে দিচ্ছি, ওইটাতে বাড়তি রেজিস্ট্যান্স অ্যাড করে দিয়ে আমরা কী করতে পারি, কারেন্ট এবং স্পিড আমরা কন্ট্রোল করতে পারি। এটা আমাদের এখানে আছে, যেটা আমরা ইউটি ক্রেনের যেটা অপশান আছে, ওইখানে গিয়ে আমরা এটা শিখবো। তখন আমরা অনেক কিছু কিন্তু আলোচনা করছি, এগুলো নোট করবেন। কয়ভাবে করা যায়? 4 ভাবে। 1 নাম্বার হচ্ছে কি স্টার্টার, অটোমেটিক ট্রান্সফার, সফট স্টার্টার, বিএফডি। এখানের মধ্যে হচ্ছে সব থেকে, এখানে যেভাবে লিখছি সব থেকে ভালো বিএফডি। এরপরে কিন্তু এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সব থেকে বেশি ব্যবহার হয় কোনটা? স্টার্টারটা। কারণ কি? এটা অনেক দাম, তার থেকেও দাম, মানে আরেকটু কম, এটা একদম কম। ঠিক আছে, যেখানে আমার একদম বেশি বড় মোটর, যেমন আমাদের 180 কিলোওয়াট মোটর, তাহলে 180 কিলোওয়াট আপনি যে স্টার্টারটা করতে পারবেন, করলেও শুরুতে যে একটা বাড়তি কারেন্ট নেবে, এটাও কিন্তু পুরো প্লান্টের মধ্যে কভার করে ফেলবে। ঠিক আছে, এই জন্য ওখানে সফট স্টার্টার ইউজ করে। ঠিক আছে, আবার আমাদের যেগুলো লাইন মোটর বলতে আমাদেরটা হচ্ছে ডিওটিন উৎপন্ন করে। ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে যেখানে মেইন প্রসেস, মনে করেন একদম গার্মেন্টস হোক, বিএসআরএম হোক, কেএসআরএম হোক, আমাদেরগুলো হোক, না আমরা যেখানে কাজ করি, এটা হচ্ছে আমাদেরটা বলা হয় কোল্ড রোল স্টিল মিল। তাহলে এখন ওই যে মেইন যে রোলগুলো, এখানে তো একটা রোলকে ঘুরায়, প্রসেস মানে হচ্ছে রোলকে ঘুরানো শুধু। ঠিক আছে, এই মেইন কাজগুলো করে যে বিএফডি ড্রাইভ দিয়ে। কী বলছি? ওখানে এই স্টার ডেল্টা ডলার স্টার এগুলো কাজ হবে না, সবগুলো হচ্ছে বিএফডি। তার থেকে যদি একটু ছোটো হয় সফট স্টার্টার। এটা আমি দেখি নাই নিজে ব্যক্তিগতভাবে, এটা আমি দেখি নাই। এই দুটো আছে, এরপরে আরেকটা এটাও আছে। এই স্টার ডেল্টা কোথায় হয়? আর এখানে আরেকটা বিষয় আছে, আমার যদি স্পিডটা কন্ট্রোল করতে হয়, যেমন প্রসেস এখান থেকে ওখানে যাবে, এখানে 1 স্পিড, ওখানে 1 স্পিড হলে জিনিসটা সোজাভাবে যাবে না, টোটাল লাইন পুরোটাই হচ্ছে একই স্পিড থাকবে এক। তাহলে আমরা এই স্টার ডেল্টা শিখতেছি কেন? এটা কোথায় করব? এইটার ব্যবহার হচ্ছে অধিকাংশ জায়গায় এটা ব্যবহার হয় কি জন্য? যেখানে একই স্পিড, মনে করেন পাম্প মোটর, ওইটা থেকে স্পিডের দরকার আছে, পানি উঠলেই হচ্ছে। এই ধরনের আমাদের যেখানে তেল ঢুকাইতে হয়, পাম্প মোটর, এগুলো আমরা বলি কি এখানে স্টিয়ারিং ইউনিট বলি, আমরা হাইড্রোলিক পাওয়ার প্যাক বলি।
মানে যেগুলো আমরা হাইড্রোলিক নিয়ে একটা সাবজেক্ট ছিল ইলেকট্রিক্যালে, ঠিক আছে, এই ধরনের বড় বড় ভারী জিনিসগুলো এই যে এত বড় রোল, এটাকে আপ ডাউন কীভাবে করবে, এটা হাইড্রোলিক প্রেশার দিয়ে করে। তাহলে ওই যে হাইড্রোলিক প্রেশারটা দেওয়ার জন্য আলাদা কতগুলো মোটর থাকে, ওই মোটরগুলো আমাদের এই স্টার ডেল্টা দিয়ে হয়, ঠিক আছে। তাইলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখব কি স্টার ডেল্টাটা ব্যবহার হয়, এটা কারণ কি টাকাটা কম একটা বিষয়। আর একটা হচ্ছে এই জিনিসটা কন্ট্রোল করার জন্য এত বেশি ট্রেনিংয়ের দরকার হয় না, কিছুদিন চাকরি করলে এটা মোটামুটি পারা যায়। এই বাকি এই দুটা জিনিস এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স লোক লাগে এবং ট্রেনিং প্রাপ্ত লোক লাগে। আপনি এইগুলোতে যখন প্যারামিটার সেট করতে হবে, এইগুলোর সাথে পিএলসিরও সম্পর্ক থাকে, এই জিনিসগুলো নর্মালি ইঞ্জিনিয়ার তারা পারে না, ইঞ্জিনিয়ারের মধ্যে যারা ট্রেনিং করে না তারাও পারে না, কিন্তু এই জিনিসটার ক্ষেত্রে হচ্ছে সবাই পারে। এই জন্য আমরা ম্যাক্সিমাম কি ইউজ করি স্টার ডেল্টা। আমরা অনেক অন্যদিকে চলে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কী কী শিখলাম, আমরা কারেন্ট কমাই কী করি, বাড়তি কারেন্ট আমরা কমাই কীভাবে, প্রথমে স্টারে সংযোগ দিব, 80 থেকে 90% এগুলো আমরা ডেল্টাতে নিয়ে যাব। তাহলে এইভাবে আমরা কয়েকটা অপশন শিখলাম, ইকুয়েশনগুলো শিখলাম। ডেল্টা ওনারা যেহেতু আসছে আরেকবার একটু রিভিউ করে নিই। তাহলে এটা হচ্ছে স্টার কানেকশন, এটা হচ্ছে কি কানেকশন, ডেল্টা কানেকশন। তাহলে আমরা এই যে ভিতরের এই 6টা পয়েন্ট থাকে, এই যে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এরকম 6টা পয়েন্ট না, এখানে একটা কয়েলের জন্য কয়টা মাথা, 2টা মাথা। তাহলে আমরা যদি স্টার কানেকশন করি তার মানে কি স্টার কানেকশন করলে এই মাথাগুলো শর্ট না, এই যে শর্ট, এই মাথাগুলো আমরা কি দিয়ে দিছি, এটাতে লাইন 1, এটাতে লাইন 2, এটাতে লাইন 3, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কি কানেকশন, স্টার কানেকশন। আর এটাকে যদি আমি ডেল্টা কানেকশন করতে চাই কী করতে হবে, এটা আমরা আরেকটা এভাবে দেখি, এই যে এভাবে আঁকেন, এইটাকে যদি আমি A কয়েল ধরি, এটাকে যদি আমি B নাম্বার কয়েল ধরি, এটাকে যদি C ধরি, ঠিক আছে। তাহলে এটা 2টা মাথা, তাহলে এটার মাথাকে আমি নাম দিলাম কি A1, এটার নাম দিলাম কি A2, এটা B1, এটা B2, এটা C1, এটা C2। আমরা একবার সংজ্ঞাও বলছিলাম। তাহলে ডেল্টা কানেকশনের সংজ্ঞা কি, প্রথম কয়েলের সেকেন্ডারির সাথে দ্বিতীয় কয়েলের প্রাইমারি, আবার দ্বিতীয় কয়েলের সেকেন্ডারির সাথে তৃতীয় কয়েলের প্রাইমারি, তৃতীয় কয়েলের সেকেন্ডারির সাথে প্রথম কয়েলের প্রাইমারি যুক্ত হলে এটাকে বলা হয় ডেল্টা কানেকশন। তাহলে কানেকশনটা ঢুকবে কোথায়, এই যে পয়েন্ট দিয়ে এই পয়েন্ট, এই পয়েন্ট, আমরা এখানকার এই আলোকে আমরা এখানে কানেকশনটা করব। এটা যদি A হয়, এটা B কয়েল, এটা C কয়েল, তাহলে এটা A1 না, A2, B1, B2, C1, C2। তাহলে এখানে কী দিয়ে আছে, এই যে A1 সাথে কার সম্পর্ক, C2, তো আমার A1 এটা না, C2 এটা না, তাহলে আমরা এই যে A1 এর সাথে হয়েছে কিনা, এটা B1 এর সাথে A2 এর সম্পর্ক, তাহলে B1 এটা না, A2 এটা না, তারপর হচ্ছে C1 এর সাথে B2, C1 এর সাথে এই যে B2। তাহলে এইভাবে কানেকশন করলে এই যে এবার এই পয়েন্টে যদি আমরা পাওয়ার ঢুকাই দিই, এই যে এটা লাইন 1, লাইন 2, লাইন 3, তাহলে এখন কি কানেকশন হয়ে গেছে, ডেল্টা। তাহলে এইভাবে আমরা ডেল্টা করি। এখন আমরা শিখবো যে স্টার ডেল্টা এক্সট্রা সার্কিটে কীভাবে হবে, এটা আমরা এখন শিখব। এগুলো কিন্তু সবগুলা আগে আলোচনা হয়েছে। এটা তাহলে আমরা স্টার ডেল্টা করার জন্য আমরা কি লাগবে, এখন এই যে এটা একটা আমরা মোটর ধরে নিলাম, এটা হচ্ছে আমার ধরে নিলাম মোটরের টার্মিনাল। কীভাবে থাকে না,
আমি আগে 3টা কন্ডাক্টর আঁকিনি, তারপর বিস্তারিত বোঝাচ্ছি। আমরা প্রোটেকশনের জন্য কি ইউজ করছিলাম? এই যে লাইন 1, লাইন 2, লাইন 3, আমরা যদি এটাকে প্রথমে কি করব, যেহেতু স্টার ডেল্টা, এটা না স্টার ডেল্টা, তাহলে এই সার্কিটটাকে আমরা প্রথমে স্টার বানাবো। স্টার বানানোর নিয়ম কি? উপরে নিচের 3টাকে শর্ট করে দিব, উপরে 3টাতে পাওয়ার ঢুকাই দেবো, তাহলে আমাদের কি হয়ে যাবে? এটা স্টার হয়ে যাবে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। উপরে 3টা শর্ট করে নিচে 3টা দিলেও হবে। যেহেতু আমরা এদিক থেকে আঁকতেছি, আমাদের জন্য সুবিধার জন্য আমরা এটা ধরে নিলাম। তাহলে আমরা প্রথমে নর্মালি ডলার স্টার কী করছিলাম? এটা আমার কী নাম ছিল? K1। তাহলে এতটুকু করলে আমার ডল সার্কিট হয় কি না? এটা শর্ট করে দিলে হয়। তাহলে এখন আমরা যদি এখানে শর্ট করে দিই, তাহলে ডেল্টা বানাতে পারবো? পারবো না। তাহলে আমরা এটা করবো কি, এখানে আরেকটা কন্ডাক্টর আমরা সহযোগিতা নিব। কীভাবে নিব দেখি? এই যে এই উপরের মাথাগুলো আমি আগে থেকে কি করে দিব? শর্ট করে দিব। শর্ট করে দিয়ে আমি আকার সুবিধার্থে ফেসটা ঘুরে ফেলতেছি। এটা পরে আমি বুঝাবো কীভাবে কী হচ্ছে। এখন আমার কাছে হচ্ছে এটা যা শর্ট করা। এটা যেহেতু K1, এটা K2 ধরবো, এটা আমরা K3 ধরলাম। এখন দেখেন তো, আমি যদি প্রথমে K3 অন করি, 1 নাম্বার কী করি? K3 অন করি। অন করা মানে কি? এটাকে যদি আমরা চালু করি, তাহলে এনগুলো কী হয়ে যাবে? NC। তাহলে এই মাথাটা এগুলো শর্ট হয়ে যাবে না? শর্ট হলে এদিকে মাথাটা আগে থেকে শর্ট, তার মানে এই পয়েন্টটা লাগে গেছে কিনা দেখেন তো, 3টা মাথা শর্ট হয়ে গেছে কিনা, বুঝতে পারছেন সবাই? এখন তো ডেল্টা করি না, জাস্ট স্টারটা দেখতেছি। তাহলে আমাদের কাজ কি? প্রথমে K3টাকে চালু করব। চালু করলে আমার এই পয়েন্টগুলো এই পাত্তির মধ্যে এটা লেগে যাবে না? এটা এরকম শর্ট করে দেওয়া যায় কথা। এখানে সেম কাজটা হয়ে গেছে কিনা দেখেন তো। K3 যদি চালু করে হয়ে যাচ্ছে কিনা? হয়ে যাচ্ছে। না বুঝলে জিজ্ঞেস করবেন। তাহলে K3 চালু করলাম, এটা স্টার করে নিলাম। এরপরে যদি আমি, এটা তো চালু আছে ধরে নিলাম, এই K1 যদি এরপর অন করি, 2 নম্বরে গিয়ে কি অন করি? K1 যদি অন করি, তাহলে মোটর কিসে ঘুরবে? স্টার হয়ে গেছে না? ঠিক আছে। তাহলে এই অবস্থায় মনে করেন আমার মোটরটা ঘুরতেছে, ঘুরে ঘুরে 80 থেকে 90% স্পিডে চলে গেছে। তাহলে যাওয়ার পর আবার আমার কাজ কি? ডেল্টা করা। তাহলে ডেল্টা করতে গেলে প্রথমে আমার K3 অফ করতে হবে না? এটা অফ করে তারপর আমরা কি করব? ডেল্টাতে নিয়ে যাব। তাহলে 3 নাম্বার কাজ কি? K3 অফ। এটা হচ্ছে একসাথে হবে, এগুলো পাশাপাশি হয়, আমরা ইন্টারলক রাখবো। তারপর হচ্ছে কি? K2 অন করা। তাহলে এখন আমরা K2 যখন কানেকশন করতে যাব, তখন আমাদেরকে ওই ডেল্টা সিম্বলটা মাথায় রাখতে হবে। কোনটা? এই যে এটা। এটা আমরা যত এক্সপার্ট হই, সবসময় আমি বলতেছি, যে কোনো জায়গায় কাজ করার সময় এটা কাগজে হোক হাতে হোক আপনারা আঁকি রাখবেন।
এই জিনিসটা নতুন করে বানানোর সময়ও অথবা কোনটাও বানানো ছিল কাজ করতে করতে নষ্ট হয়ে গেছে, কোন জায়গায় নষ্ট হয়েছে আমরা খুঁজে পাচ্ছি না। এই খোঁজার জন্য আমার সবসময় এটা কি হাতে আঁকি রাখবেন অথবা কাগজের মধ্যে আঁকি রাখবেন। ওইটা দেখে দেখে আমরা কী করবেন, ট্রাবল শুটিং করবেন, তাহলে কাজটা সহজ। মানে এখানে মুখস্থ করার কিছু নাই। আমরা মুখস্থ দেখি কি এইভাবে লাগাই দিই, এইভাবে মানে কোনাকুনি লাগাই দিই, উপরটা এদিকে আনে লাগাই দিই, হয়ে যায়, কিন্তু মুখস্থ করা যাবে না। আমরা সবসময় এটা ফলো করব, ঠিক আছে? এখন এটা ফলো করে আমরা আবার ডেল্টা কানেকশনটা করব। এখন ডেল্টা কানেকশন কি, তাহলে আমরা আগে উপরেরগুলো সরাসরি লাগাই দিই। এই যে এখানে যেটা ফেস ছিল, এই ফেসটা আমরা সরাসরি এইটাতে লাগাই দিলাম, এইটা গিয়ে এখানে লাগাই দিলাম, এটা গিয়ে এইটাতে লাগাই দিলাম। উপরের কাজটা আমাদের শেষ। এখানেও সেম রেড ফেস, ইয়েলো ইয়েলো, ব্লু ব্লু, যদি RYB সিকোয়েন্স হয় বরাবর লাগে গেল। এখন নিচের ক্ষেত্রে আমরা কোথায় লাগাবো, এটাই তো জামিলা। তাহলে এটা আমরা কীভাবে বুঝবো, যে কোনো একটা পয়েন্ট ধরি, মনে করেন এটা লাইন 1, ঠিক আছে? আমরা লাইন 1 কোথায় ঢুকাবো, যে কোনো একটা পয়েন্ট যেখানে এসছে এখানে ধরেন, আমরা এখান থেকে ধরি, ঠিক আছে? যে কোনো একটা ধরে নিলে হবে। এই পয়েন্ট আমরা দেখি, ঠিক আছে? এখানে আমাদের মনে করেন এটা রেড ফেস ঢুকছে, রেড, অথবা আমরা যেটা লাইন 1 বলতেছি, যে কোনো একটা ধরেন এটা লাইন 1, ঠিক আছে? তাহলে এই লাইন 1টা কোথায় ঢুকছে দেখেন তো, এখানে বলতেছে কোথায়, B1 A2, B1 A2। তাহলে আমাদের B1 কোনটা এখানে, আমরা তো এখন নামকরণ করি নাই, ঠিক আছে? তাহলে আমাদের 1-এর ক্ষেত্রে আমরা সিরিয়াল এটা ধরি লাইন 1, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এটা লাইন 1 ধরি, যেহেতু এটা 1। তাহলে এই যে লাইন 1 সরাসরি এখানে ঢুকছে না, ঠিক আছে? লাইন 1 কোথায় ঢুকছে, A1-এ। ওই A1-এর আরেকটা মাথা কোথায় গিয়ে লাগবে, C2, কোথায়? তাহলে আমাদের এই যে C2 কোনটা, এখন আমরা এখানে জানি না কোনটা C2, জানি না। তাহলে এটা আমাদের এখন বাইর করতে হবে। আমরা এখানে ধরে নিই, ঠিক আছে? এখানে আমরা প্রথমে একটা কাজ করছিলাম, কি কাজ, এই যে শর্ট লিঙ্ক করার জন্য আমরা এগুলা এখানে আমরা ভিতরে যখন কাজ করব, এটা যখন আমরা সাজাবো, তখন আমরা সাজানোর ক্ষেত্রে একটা টেকনিক ফলো করছিলাম। ওই স্টার ডেল্টা করার জন্য কি করছিলাম, এই যে এখানে আমরা বাস্তবে দেখছি কি এইটা এইভাবে লাগছিল না, দেখেন এইটা এইভাবে লাগছিল, এটা গিয়ে এইভাবে লাগছিল। আমরা যখন ডাইরেক্ট ডেল্টা কানেকশন করতে যাব, তখন কি আমরা এই কোনাকুনি পাত্তিগুলো লাগানোর সুযোগ আছে? এখানে কি আছে, এখানে এটা কিসে আছে, যেমন দেখেন পাওয়ার আছে নাই, এই যে ডেল্টাটা সোজাসুজি না। তাহলে আমরা কিন্তু দেখতেছি কিন্তু এটা বাঁকা লাগে, আমরা কি বাঁকা লাগাইতে পারতেছি? এখানে লাগাইতে হয় কিসে, সোজা। তাহলে সোজা লাগানোর জন্য আমরা এই তারগুলো তো ফ্লেক্সিবল, আমরা যে কোনো বোল্টে নিয়ে লাগাইতে পারি, ঠিক আছে? এখানে আমরা করব কি, এটাকে আমরা ডিজাইন করব কীভাবে, এইটার আলোকে। তাহলে এই 6টা পয়েন্ট আমরা এখানে কল্পনা করি, এই যে এটা একটা পয়েন্ট, মানে এটা কি, এটা তো আমরা এভাবে দেখছি, তখন এটা এভাবে ঘুরে চিন্তা করেন, আমি যদি এভাবে দেখাচ্ছি, নিচে দেখাচ্ছি, তাহলে এই যে এটা একটা সেম এইটা। তাহলে আমাদের এই যে এই পয়েন্টটা দেখেন, এই পয়েন্টটা, এটা কি A1 পয়েন্ট না? তাহলে আমরা এটা কোথায় রাখবো, A1 পয়েন্টে। এই পয়েন্টটা কি, A2, এটা হচ্ছে B1 B2, এটা C1 C2, দেখা যাচ্ছে কি না? তাহলে এখানে আমরা দেখি এই A1-এর সাথে কার সম্পর্ক, C2। তাহলে এখানে C2 কোনটা, এটা না? তাহলে এখানে আমরা C2টা এখানে নিয়ে আসতে হবে না? দেখেন তো, C2টা যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে এটা যখন একটা পাত্তি দিয়ে লাগাই দিব, তাহলে এই পয়েন্টটা ক্রিয়েট হয়েছে কি না? এই যে এটা একটা তার না, একই তার না, এখানে লাগানো জায়গা, এটা তো দেখাচ্ছে আমরা উপর দিয়ে, কিন্তু এখানে যে কথা, এখানে একই কথা না? তাহলে একটা তার, এখানে আমরা পাত্তি, লোহার একটা পাত্তি দিয়ে যখন এটা এই সোজা করে লাগাইতে চাচ্ছি, তাহলে এই C2টা টানিয়ে এনে আমি এখানে নিচে এটার সাথে সোজা করে লাগাইতে হবে না ভিতরে, যাতে আমি ডাইরেক্ট ডেল্টা করার জন্য সুবিধা হয়। তাহলে আমরা ধরে নিলাম কি, এখানে A1, এখানে কি
C2। এবার আরেকটার ক্ষেত্রে আসি, এটা আমরা B1 সোজা রাখি, এটা B1, তাহলে B1 এর ক্ষেত্রে কার সম্পর্ক A2, তাহলে আমার A2টা এখানে চলে আসবে না, এই পয়েন্টে A2 আসবে না, আসবে কি না? এবার এটার ক্ষেত্রে কি আসবে C1, তাহলে এখানে কি হবে B2। তাহলে এখানে এখন আমরা এগুলো সেম এই নামকরণগুলো এখানে ঢুকে দিতে পারি না, তারপর আমরা এটা মিলাবো। তাহলে A1 B1 C1, এখানে হচ্ছে কি C2 A2 B2, ঠিক আছে। এখন আমরা এগুলা দিয়ে দিছি, এটা কার সাথে লাগাইছি যে এখানে, এখানে। এখন আমরা এগুলো ধরে ধরে এখানে জাস্ট এইখান থেকে কোথায় যাবে আমরা এটা বাইর করব, ঠিক আছে। তাহলে এখন দেখি আমরা এই যে এইটা, এই পয়েন্টটা কী ছিল, এই যে লাইন 1, এই লাইন 1টা না, তাহলে এই লাইন 1 সরাসরি কোথায় চলে আসছে A1-এ। এবার এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে বাইর হয়ে কোথায় যাবে, ওই যে C2, তাহলে এখানে C2 তার কোনটা, এটা না, এই C2 তার মানে এটা না, দেখেন এই C2, তাহলে আমি এখান থেকে বাইর করে এটাতে লাগাই দিলে সেম কথা কিনা দেখেন তো, এখন বোঝা গেছে কিনা? তাহলে আমার এটা লাগবে না, এটা লাগবে। এবার এরপর আরেকটাতে যাই, এবার আমরা এটা B1 লাগাইছি আমরা কি L2, তাহলে আমাদের B1 ছিল এটা, তাহলে আমাদের L2 হচ্ছে কিন্তু এটা, ঠিক আছে না? আমাদের হিসাবে এটা B1 যেহেতু এখানে লাগাই ফেলছি আমরা একবার, তাহলে আমাদের L2 হবে যে এটা, এই যে B1 পয়েন্ট, ঠিক আছে। তাহলে এই L2টা আরেকটা পয়েন্ট কোনটা, A2, আমাদের এখানে A2 কোনটা, এটা না, এই যে মাঝখানেরটা না, তাহলে আমাদের এটা কার সাথে লাগবে, এই যে এটা, ঠিক আছে। তাহলে আর বাকি থাকে কোনটা, এই যে L3 গিয়ে বাকি যেটা আছে এটার সাথে লাগে যাবে, কোনটা বাকি আছে এটা, আমরা এখান থেকে দেখি প্রুভ করি, এই যে L3 এটা কোথায় গিয়ে লাগছে C1 আর একটা B2, তাহলে এখানে B2 কোনটা, এটা না, এই যে প্রথম মাথাটা এটা না, তাহলে এটা গিয়ে কোথায় লাগবে, এখানে দিয়ে দেন, হয়েছে কিনা দেখেন তো, এইটার সাথে এটা মিলছে কিনা। এবার আমরা যদি এবার এটা বন্ধ করে দিই, দেখেন এই যে তৃতীয় নাম্বার আসি K3 অফ করা মানে কি, তাহলে এটা আবার নর্মাল পজিশনে চলে যাবে, তাহলে এইটা খোলা মানে এখন সেকেন্ডারি প্রান্ত খোলা না, ধরতে গেলে সেকেন্ডারি খোলা না, মানে এই অবস্থা এরকম না, মানে এদিকে দিছেন, এদিকে কিন্তু খোলা, এখানে পাওয়ার দিলেও কিছু হবে না। তাহলে প্রথমে আমরা ওই অবস্থায় নিয়ে গেছি K3 অফ, এরপরে গিয়ে আমরা K2 অন করে দেবো। তাহলে এটা যখন অন করবো সাথে সাথে ডেল্টা কানেকশন হয়ে যাচ্ছে না, তাহলে প্রথমে স্টার তারপর ডেল্টাতে চলে গেছে না, বোঝা গেছে কি না, কেন স্টার ডেল্টা কীভাবে হয়। তাহলে এটা হচ্ছে আমার পাওয়ার সার্কিট। এখন এই যে এখান থেকে এটা অফ হয়ে এখানে যাবে, এই জিনিসটা কে করাবে, এই যে একটা টাইম লাগবে, আমরা যেটা বলছি কি 80 থেকে 90% গেলে আমরা এটা কোথায় নিয়ে যাব, ডেল্টাতে নিয়ে যাবো স্টার থেকে। তাহলে এই টাইমটা এক একটা মোটরের ক্ষেত্রে এক এক সময় হয়, আমরা ধরে নিলাম কত পার্সেন্ট, 10 সেকেন্ড ধরে নিলাম কাজ করার সুবিধার্থে। তাহলে এখানে আরেকটা কিছু সহযোগিতা লাগবে, এই কাজটা কে করাবে, তাইলে টাইমার ব্যবহার করে। তাহলে এটা কি দিয়ে করব, টাইমার ব্যবহার করে। তাহলে এই তিনটা স্টেপ যদি করি আমাদের স্টার ডেল্টা হয়ে যাচ্ছে, ওইগুলো আমরা কন্ট্রোল সার্কিট দিয়ে করব। এবার আসি কিছু প্রোটেকশনের বিষয়। কিসের বিষয়, প্রোটেকশন। প্রোটেকশনটা কি জিনিস, এখন আমরা আবার একটু রিভিউ করি। প্রথমে স্টার চালু করলাম, স্টার বলতে K3 চালু করলাম, ঠিক আছে, K3 চালু করলাম। তাহলে আমাদের প্রথম কাজ কি, এবার প্রোটেকশনের ক্ষেত্রে আসেন। K3 চালু করা, তারপর K1, এগুলো কিন্তু এক ক্লিকে হয়ে যাবে, কারণ আমি যদি স্টার করবো আমাকে প্রথমে স্টার হবে, তারপরে কি হবে, নর্মালি আমরা একটা চাপ দিলে তো এই দুটো একসাথে হয়ে যাবে। এখন ইনকেস কোনো কারণে দেখা যাচ্ছে আমার K3টার কি হয় নাই, আমি কিন্তু চালু করছি, কোনো কারণে এটার কয়েলের যে পাওয়ারটা, এই যে একটা কয়েল ছিল না, এইটা এখানে A1 A2 ছিল না, এই A1 A2তে পাওয়ার গেলে না এটা কি হবে, অন হবে। ইনকেস এই জিনিসটা তার এইভাবে কাটি ফেলছে,
অথবা লুজ কানেকশনের কারণে তারটা খুলে গেছে। তাহলে আমি তো দেখতেছি চালু করছি, সিস্টেম এটা চালু হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে কি এটা চালু হয়েছে বাস্তবে? হয় নাই। তাহলে এটা হয় নাই, তাহলে এটা কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে। বাস্তবে মোটর কি এখন ঘুরতেছে? ঘুরতেছে না, বন্ধ। 10 সেকেন্ড পরে গিয়ে অটোমেটিক ডেটা এটাতে কনভার্ট করে দিবে না? তাহলে এই ডেল্টা ডাইরেক্ট ডেল্টা হয়ে গেছে না? তাহলে ডাইরেক্ট ডেল্টা হলে যে সমস্যা এতক্ষণ আলোচনা করছিলাম ওগুলো সবগুলো হবে না? তাহলে আমাকে এখানে একটা চিন্তা করতে হবে না? আমাকে অবশ্যই K3 আগে অন হইতে হবে। যদি কোনো কারণে K3 অন না হয় তাহলে আমি মেইন অন করাবো না। এই জিনিস এইভাবে কিন্তু অনেক, আপনি স্টার্ট ডালা যদি নেটে সার্চ মারেন এই প্রোটেকশনগুলো আবার পাবেন না, ঠিক আছে। এটা আমরা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি আমরা যেভাবে রিয়েলি ব্যবহার করি ওইটাই দেখাচ্ছি। আপনি এখানে দেখেন ফাঁকি ঝুঁকি আছে ইন্টারনেটে যেগুলো দেয়, অনেকে ভালোভাবে দেয়, অনেকে ফাঁকি ঝুঁকি মারে। তাহলে এখন আমরা কী শিখলাম? একটা হচ্ছে এখানে তার কাটে যেতে পারে, আর একটা বিষয় হতে পারে কি ভিতরে কয়েলটাই কাটে যেতে পারে। জিনিস এটা ডিভাইস নষ্ট হবেই, কোনো কারণে এটা নষ্ট হয়ে গেল আমি জানি না, চালু করলাম সেম ঘটনা, এটা চালু হয় নাই, এটাকে চালু করে দিয়েছে কন্ট্রোল সার্কিট, এরপরে কি এটা চালু হয়েছে ডাইরেক্ট তেলটাতে চলে গেছে, তাহলে সমস্যা হবে। তাহলে 1 নম্বর প্রোটেকশন কি? এগুলো আপনাদের মতো লিখবেন, আমি জাস্ট শর্টকাটে লিখতেছি। যদি K3 চালু হয় তবে কি করব আমরা? K1 যদি K3 চালু হয়, এটা আমরা দিই তাহলে তাহলে K1 চালু হবে। তাহলে এটা 1 নম্বর প্রোটেকশন পাইলাম না আমরা, ঠিক আছে। কেন হবে না এটা আমি কী জন্য করতে হচ্ছে এটা বুঝাইলাম। সমস্যা কোথায়, কেন এটা 100% আমাকে ওকে করতে হবে যে আগে K3 চালু হয়েছে তাহলে আমার K1 চালু হবে, যদি না হয় এটা আর হবে না। একটা অপশান গেল, এবার 2 নম্বর একটা অপশানে আসি। এখন K3 চালু হলো, যখন এটা এই পয়েন্টে আসবে 3 নম্বর পয়েন্টে, টাইমার করবে কি K3কে অফ করে দিবে, একই টাইমে K2কে চালু করে দিবে। এখন K3টা মাঝে মধ্যে কী হয়, এইগুলো যেহেতু ম্যাগনেটিক কন্ডাক্টর, এই যে এটা এভাবে অন হয়ে গেল, ঠিক আছে। এখানে ঘটনা ঘটে কি মূলত এখানকার ভিতরে যে পাত্তি, ওখানে যেরকম পাত্তি দেখতেছেন এখানে ভিতরে এরকম পাত্তি আছে, এই পাশের পাওয়ারটা ওই পাশে যায়। তাহলে এখানে যখন অনেকক্ষণ ধরে যায়, অথবা এটা যেহেতু এখানে একটা কারেন্ট পাস হচ্ছে, এটা হিট হয়ে অনেক দিন ব্যবহার করতে করতে হয় কি এগুলা মানে ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে এগুলো মাঝে মধ্যে এরকম ফিক্সড হয়ে আটকে থাকে, মানে এটা আটকে যায়। নর্মালি এটা পাওয়ার বিচ্ছিন্ন করলে তো উপরে উঠে যাচ্ছে, অনেক দিন ব্যবহার করতে করতে এটা কী হয়ে যায়, এরকম ফিক্সড হয়ে যায়, আর করলেও এটা আর উপর দিকে আসে না। তাহলে এই কেসের ক্ষেত্রে কী হবে? এখন আমরা ধরে নিলাম যে এটা চালু হয়েছে, এটাও চালু হয়েছে, 10 সেকেন্ড পরে গিয়ে এটাকে ছেড়ে দেওয়ার কথা, এটা ছাড়ে নাই, এটা সিস্টেমেটিক ছেড়ে দেওয়ার কথা, কিন্তু এটা নষ্ট হওয়ার কারণে এটা ছাড়ে নাই। তাহলে কী হবে? এখন এটাও চালু না, 10 সেকেন্ড পর আবার এটাও চালু হয়ে গেছে, এটা আগে থেকে চালু ছিল, এখন 3টা অন না। তাহলে ঘটনা কী করবে দেখেন তো। এখন এটা চালু মানে কি এই মাথা 3টা শর্ট না, এখন এটাও অন হয়ে গেছে, তাহলে ঘটনা কী করতেছে দেখেন তো। এই যে এই লাইন 1টা কোথায় ঢুকছে? A1-এ। আবার সেম লাইন 1 এদিকে ঘুরে আসি, কোথায় লাগিয়ে যাচ্ছে দেখেন তো। এটা কি, এটা কার সাথে সম্পর্ক দেখেন তো, এটা কার সাথে সম্পর্ক? এদিকে ঘুরে ঘুরে আসেন C2, তাহলে এই C2-র সাথে আবার কে সম্পর্ক? এই যে L1 কি হলো, এই যে এদিক দিয়ে আসি কোথায় লাগছে, এটা এখানে না, ঠিক আছে। সেমভাবে প্রত্যেকটা এখানে L1 L2 L3 এখানে আসছে তো। এখন এটা যদি শর্ট থাকে তাহলে এই প্রত্যেকটা ফেজ শর্ট হয়ে যাচ্ছে না। তাহলে ঘটনা কী ঘটবে? ফেস টু ফেস হওয়া যাবে, বড় ধরনের দুর্ঘটনা ঘটবে না। তাহলে এখন 2 নম্বর প্রোটেকশন কি? 2 নম্বর প্রোটেকশন কী হবে বলেন? একটা তো আমি বলে দিচ্ছি, এবারে আপনারা বলেন এটার ক্ষেত্রে প্রোটেকশন কী দিতে হবে? K1 তো আগেই চালু হয়ে গেছিল। K1 যদি কোনো কারণে বন্ধ না হয় তাহলে কিন্তু আর K2 চালু হবে না, এই প্রোটেকশনটা দিতে হবে। এটা যদি না দেন ও যে কোনো একদিন ঘটনা এটা ঘটবে। 2 নম্বর প্রোটেকশন কি? K3 বন্ধ না হলে
K2 চালু হবে না, এই জিনিসগুলো লিখে রাখেন। তাহলে এতটুকু দিলে আমার মোটামুটি সব প্রোটেকশন চলে আসছে, কন্ডিশনও চলে আসছে। এখানে আমরা এগুলো এভাবে বলতে পারি, নর্মালি K1 K3 যে কোনো সার্কিটে দেখবেন যে এগুলো একসাথে চালু হয়। তাহলে আমরা এইভাবে করবো না, আমরা এই ধাপে ধাপে 3 ধাপে অন করবো, এই 2টা প্রোটেকশন এখানে দিব, দিলে আমার মোটামুটি সার্কিটটা 100% প্রোটেক্টিভ হবে। এটা আমরা কি জন্য করছি, এই কোথায়, হ্যাঁ এটা কী জন্য চেঞ্জ করছি, আমরা যেহেতু অনেক সময় ডাইরেক্ট ডেল্টাতে চালাতে হয়, এই মোটরটা যখন আমি ড্রাইভ দিয়ে চালাবো ওখানে কিন্তু ডাইরেক্ট ডেল্টা কানেকশন থাকবে। তাহলে ডেল্টাকে আপনি এরকম বাঁকা বাঁকা লাগাইতে পারবেন না। যে কোনো মোটর আপনি বাজার থেকে আনেন ওরা কিন্তু ভিতরে এইভাবে কানেকশন করে রাখে, এইভাবে করে রাখে। বলেন কোনটা, মানে A1 C2 এগুলা, এটা তো আমি জাস্ট এখন আগে বুঝতে হবে, এখানে কিছু বেজাল আছে, মানে ফিজিক্যাল জিনিসটা বুঝতে হবে। এইটা হচ্ছে একটা মানে টার্মিনাল বক্স, ওই যে এখানে যেটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে এরকম 6টা টার্মিনাল বক্স। এখানে আমরা করি কি, এখন দেখেন এখানে কিন্তু ভিতরে যে 3টা কয়েল, এখান থেকে 6টা মাথা বাইর হয়েছে, 6টা মাথা এগুলো আগে থেকে আমরা এখানে ফিক্সড করে রাখতে হয়। অনেক সময় ফিক্সড করা থাকে, অথবা আপনাকে নিজেকে ডিজাইন করে নিতে হবে, এলোমেলো আছে কিনা আপনি চেক করে নেবেন। চেক করে নিয়ে আপনি প্রথমে এই 6টা তার কিন্তু এখানে ভিতরে থাকি যাবে, এগুলো ভিতরে মোটরের ভিতরে, ঠিক আছে। এখন এই যে এখানে পয়েন্ট 1টা 2টা 3টা 4টা 5 6টা পয়েন্ট সিট হয়েছে না এখানে, এই যে এখানে গিয়ে এদিক থেকে 3টা তার এখানে ঢুকবে, ঠিক আছে। এই নিচের তারগুলো আসে আবার এদিক দিয়ে বাইরে হবে, বুঝা গেছে কিনা দেখেন এই জিনিসটা। এখন আমার কথা হচ্ছে এগুলো তো আমি আগে করিনি, এখন কেন করলাম, এটা কি জন্য করছে, এটা যদি আমি আপনাদের দেখাই না দিই, আপনি যখন এখানে করতে যাবেন আবার মাথা গুলাবে। আপনি ঘুরছি কিনা দেখেন, আমি এখানে এটা করে রাখছি কি জন্য, ডাইরেক্ট ডেল্টা করার জন্য আগে এটা রেডি করে রাখছি, করার পরে এবার এখানে পাওয়ারটা ঠিকভাবে হয়েছে কিনা দেখেন, জাস্ট এটার সাথে মিলান। একটা ধরেন এই, হ্যাঁ স্টার দিলে আমার এখানে দেখেন, এখানে স্টার দিলে সিকোয়েন্স আমার দেখার দরকার নাই, জাস্ট 3টা বুঁদা এখানে লাগাই দিয়ে শর্ট করে দিলে স্টার হয়ে যাচ্ছে। এখানে কে আগে কে পরে এটা দেখা, এটা স্টারেরটা মাথায় নেওয়ারও দরকার নাই। কি বলছি, স্টারটা মাথায় নেওয়ার দরকার আছে, আপনি এখানে এটা আগে পরে হলে কোনো সমস্যা আছে ওখানে, তো আমি জাস্ট 1 বুঁদায় নিয়ে আসতেছি। এটা আমার মেইন কাজ হচ্ছে ডেল্টার ক্ষেত্রে, ঠিক আছে। আমি এটা আকার সুবিধার্থে বলছিলাম না, এভাবে নিয়েছি। আমি চাইলে এইটা গিয়ে প্রথমে ওখানে দিতে পারতাম, এইটা ওখানে দিতে পারতাম, মানে এটা এখানে নিয়ে আসতে পারতাম, এটা কোনো সমস্যা নাই। মেইন কাজ হচ্ছে ডেল্টা করার সময় আমাকে এটা বুঝে বুঝে করতে হবে। স্টারটা আপনি যেখানে মন চায় এখানে দিয়ে দেন, মনে থাকবে। আমি এখন এখানে দেখাইছি, অনেক ক্ষেত্রে এগুলো গিয়ে ডাইরেক্ট এখানে রাখবে, ওখান থেকে এখানে শর্ট লিঙ্ক দিব, এইভাবেও হয়, ঠিক আছে। হ্যাঁ এইটা মার্কিং করতে হচ্ছে, এইটা পাওয়ারটা একটু তাড়াতাড়ি আঁকে ফেলেন। আমি এবার এই কন্ডিশনের আলোকে এইখান থেকে আমরা কী বানাবো, একটা কন্ট্রোল সার্কিট ডিজাইন করবো, যেভাবে বলছো ওইভাবে কন্ট্রোল সার্কিটটা আসবে। তাহলে আমার কি, এই যে লাইন 1 কোথায় ঢুকছে, সোজা আসি A1-এ, আরেকটা মাথা কোথায় C2। তাহলে এই C2টা কোথায়, এখানে দেখেন, এই C2টা এখানে। আপনি যদি এখানে যদি এটা ডিজাইন করেন না থাকে, দেখেন এগুলো আগে কিন্তু আপনাকে এগুলো মার্কিং করতে হবে। কীভাবে করবেন, ওই যে কন্টিনিউটি আছে দেখাইছি, প্রথম আপনাকে A1 A2 B1 C2 এগুলো কোথায় আছে আপনাকে 100% লোকেশন বাইর করে ফেলতে হবে। এটা আপনার প্রয়োজন এরকম হতে পারে, এই যে এটা A1, এটা B1, এটা C1 আপনি ধরে নিয়েছেন। এখন দেখা যাচ্ছে এখানে চলে আসছে কি, এখানে C2, এখানে আপনি B1 পাইতে পারেন, B2 পাইতে পারেন, ঠিক আছে। এখানে আপনি A2 পাইতে পারেন, আচ্ছা এখানে A2 হবে না, এটা C2 হবে। তাহলে এটার ক্ষেত্রে আপনি কী পাইতে পারি, A2, এই ধরনের পাইতে পারেন, এটা কোনো সমস্যা নাই। আপনি যেটাই পান আগে এখানে মার্কিং করে নেবেন, বোঝা গেছে। মার্কিং করে আপনি এই যে A1 সাথে কার সাথে সম্পর্ক, C2, এবার C2 যেখানে আছে বলছেন তারটা এখানে আসবে, বোঝা গেছে কিনা। এই যে এইটা তো আমি ধরে নিলাম, প্রথম লোকেশনটা আমি এইটা বাইর করে ফেলতে হবে। কীভাবে,
কন্টিনিউ টেস্ট করে, এটা তো আমি দেখাইছি, প্রয়োজন আবার দেখাবো আপনাদের যারা পরে আসছেন। আগে আমাকে কয়েলটা বাইর করতে হবে না, এই কয়েলটা এই মাথা আর এই মাথা তো কোথায় আছে বাইর করতে হবে। আমি ধরে নিলাম প্রথমটা মাথা একটা পাইছি, এখন এই যে এইটার সাথে এই তিনটা, একটা দুইটা তিনটা, এখানে আমি যখন মিটার দিয়ে মারবো এখানে কোনটার সাথে আওয়াজ করতে আমি পাবো না, তাহলে আওয়াজ করতেছে মনে করেন এইটাতে আওয়াজ করবে। এটার অবস্থান হচ্ছে আমাদের এই হিসাবে কোথায়, এই যে একটু এখানে। আমি এক অবস্থানগুলো কী করে নিতে হবে, কাগজ মার্কিং করতে হবে, মার্কিং করার পরে আমি কাজ করতে পারবো। বুঝা গেছে কি না? হ্যাঁ, আমাকে 100% এগুলো আগে ওকে করতে হবে। এটা সিঙ্গেল ফেজ হোক, 3 ফেজ হোক, A1 A2 এগুলো আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা যেহেতু প্যানেল ওখানে ভিতরে মনে করেন এভাবে আছে, আমি এভাবে এখানে নিয়ে নিছি। এখন এই অবস্থা আমরা কানেকশনটা কীভাবে করবো, এইটা বুঝলে আপনার এখানে যেভাবে দিক আপনাকে পরীক্ষা করার জন্য ওরা এলোমেলো করে ফেলতে পারে, ঠিক আছে, কনফিউশন করার জন্য। এখানে কনফিউশন হওয়ার কিছু না, একদম সহজ। এখানে তো কয়েল তো আর ABC কিছু বুঝে না, আপনি যেটাই মার্কিং করেন ওটাই তো নাম হবে। তাহলে এখন আমরা ধরি এখানে কি এই A1 তো আমরা পাইছি L1, এই সেম L1 আরেকটা কোন পয়েন্টে ঢুকছে C2। এখন এই C2 কোথায় আছে দেখেন, এটা না, এই C2 হচ্ছে কোথায়, এটা। এখন এটা গিয়ে কোথায় লাগবে, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। তাহলে এই যে এই লাইন 1 কই, এই যে এই লাইন 1টা আসি কোথায় যাবে, এই C2 তো আসবে না, সোজা আসবে কি না, আসবে। কলম কেন ডিস্টার্ব করে তো, তাহলে A1 সাথে কার সম্পর্ক, এটা আমরা এখান থেকে পাইছি না, A1 C2, এরপরে L2 কোথায়, B1 সাথে A2, তাহলে যে B1 সাথে A2, তাহলে এই যে L2, এই যে L2 এখান দিয়ে ঢুকে এদিক দিয়ে আসি সোজাসুজি লাগে যাচ্ছে। মানে এটা আমরা যেহেতু আগে কী করে নিছি, এই যে ভিতরে রেগুলার সাজাই নিছি, সাজাই না নিলে কিন্তু এরকম সোজাসুজি হয়ে যেত না। এখন মনে হচ্ছে যে এই যে লাইন যেটা আছে এটা কিন্তু বরাবর ঢুকে যাচ্ছে, দেখেন এদিকেও রেড ফেস এদিকেও রেড ফেস, কালার কিন্তু লাল, কিন্তু ভিতরে তো জিনিস ঘুরে গেছে, ওইটা তার A1 আর A2 মাথা না। বোঝা গেছে কি না? এটা বাস্তবে কিন্তু সাজানো, এখানেও রেড কেবল, এটাও রেড কেবল, এটা ইয়েলো কেবল, এটা ইয়েলো কেবল, এটা ব্লু ব্লু, সেম কালার, ঠিক আছে, কিন্তু ভিতরে তো আমি ঘুরে ফেলছি। বোঝা গেছে জিনিসটা? তাহলে বাকিটা কি আছে, এই যে L3 C1 সাথে B2, এই যে C1 সাথে B2, তাহলে এটা এখানে গিয়ে এখানে, এখন আমার ডেল্টা হয়ে গেছে কিনা। তাহলে স্টার করা কী কাজ, এখানে স্টার করে রাখছি। এবার এখান থেকে আপনার সুবিধা মতো আপনি এখানে লাইন লাগাই দেন, যেখানে মন চায়, 3টে মাথা এখানে লাগাই দেওয়া যায় না, হয়ে গেছে না স্টার। এটা যখন অন করবো এবার এইসব মাথা এখানে গিয়ে শর্ট হয়ে যাবে না, এইভাবে করা যায়। বাস্তবে কিন্তু এইভাবেই থাকে, বাস্তবতা কিন্তু আপনি যখন কাজ করবেন এইভাবেই করবেন, ঠিক আছে, কারণ এখানে অক্সিলারি কিছু বিষয় আছে, যেমন ওই যে ওখানে লাগানো আছে, ঠিক আছে, এইভাবে করতে হয়। তাহলে এখন আমরা কন্ট্রোলে যেতে পারতেছি। পাওয়ার সার্কিটের কারণ এটা আমি কিন্তু মুছে দিব, এখন লেখা শেষ। পাওয়ার সার্কিটটা যদি একবার বুঝেন, এই যে আপনারা এখন 5টা ক্লাস করে ফেলছেন, ঠিক আছে, এখন থেকে আপনাদের নিজেদের সার্কিট ডিজাইন করতে হবে। আমি জাস্ট লজিক প্রোটেকশন সব বলে দিছি, কথা যেভাবে বলছি সার্কিট এইভাবে কথা বলবে, ওইটা যদি কথা বলে তাহলে দেখবেন যে আপনার সার্কিটটা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে কিনা দেখি। তাহলে আমাদের প্রথম কাজ কি, এই মোটরটাকে অন অফ করার জন্য 2টা কী থাকবে, সুইচ থাকবে। কী থাকবে? সুইচ। কী কী সুইচ থাকবে? তাহলে অফ সুইচের পিছনের কানেকশন কিসে থাকে, অ্যানোন অ্যান্ড সি বা অ্যানোন। একটা জিনিস মাথায় রাখেন, অফ সুইচের কানেকশন সবসময় এনসি, এটা মাথার মধ্যে ঢুকে ফেলেন, এটা কখনো অ্যানো হবে না, এটা খুব রেয়ার, ঠিক আছে। কেন, এখানে একটা আমার একটা তো আছে স্লাইডের মধ্যে কিন্তু একটা পয়েন্ট দেওয়াই আছে, এটা আমি এখনও দেখাইনি, এটা পিএলসির জন্য রাখি দিয়েছিলাম। এই যে ইম্পর্টেন্ট অফ নর্মালি ক্লোজ স্টপ সুইচ, এটা কী জন্য করতে হয়, এটারও মজার ঘটনা আছে, ঠিক আছে। এটা আমি এখানে যেহেতু দেখাইতে পারবো না, এই জন্য বলতেছি না, পিএলসি করার সময় দেখাইতে পারবো, ওই জন্য এটা রাখি দিছি।
তাহলে এটা মাথায় রাখতে হবে, আমাদের স্টপ সুইচের পিছনে সবসময় কী থাকবে? এনসি। তাহলে আমরা শুরু করি। প্রথমে যেহেতু আমরা আগের সার্কিট যেভাবে করছি ওইখান থেকে শুরু হবে। আমাদের প্রথম প্রোটেকশন কে দিবে? এমপিসিবি। তাহলে আমাদের কন্ট্রোলটা ওখান থেকে শুরু করব, নিউট্রালটা আমরা পরে করবো, আগে যেরকম দেখাচ্ছি। তাহলে আমরা ধরে নিলাম এখান থেকে শুরু করি। এমপিসিবির কানেকশন কিসে থাকবে? এনু। এটা বিস্তারিত অনেকবার বলছি, আপনারা দুজন একটু মিশেছে, পরে জানিয়ে নেবেন কেন এখানে এনু কানেকশন করতে হয়। তাহলে আমরা এখান থেকে শুরু করছি। এরপরে আমাদের কি থাকবে? অফ। এরপর একটা কি সুইচ থাকবে? এই যে অন সুইচ। এতটুকু পর্যন্ত আমাদের আগের মতোই আছে, ঠিক আছে। এরপর থেকে হচ্ছে আমাদের কাজ শুরু। আমি একটা তার এরকম লম্বা করে ফেললাম, ঠিক আছে। একটু এখানে মানে ঘুমানো যাবে না, কারো ঘুম আসলে ঘুম জারি ফেলাম প্রয়োজন। পানি খান, এই পানি দেন, পানির বোতল দেন। এই যে উনি মাথায় হাত দিয়ে ফেলছে, ঠিক আছে। এখন কিন্তু এটা একবার যদি বুঝেন সারা জীবন আর বলবেন না। আপনি দুনিয়া যেখানে যান, ইন্টারভিউতে যান, আপনাকে স্টারডেলটা থেকে একটা না একটা প্রশ্ন করবেই, বলবো যে কন্ট্রোল সার্কিট আঁকো, এটা আঁকো, ওইটা আঁকো, এখানে এই লজিক করলে কী করতে হয়, মানে এটার উপর থাকবেই। এই জন্য এটাও যদি বুঝে আপনি যে কোনো সার্কিট সামনে আস্তে আস্তে বুঝবেন। এখন আগের মতো কথা, এটা যখন আমি আঁকবো কেউ নোট করবেন না, ফাইনালে যখন যাব তারপরে নোট করবেন, ঠিক আছে। আমরা অন সুইচ দিব। কি দিব? অন সুইচ দিব। ধরে নিলাম আমরা অন সুইচ চাবি রাখলাম, আগের মতো পুশ বাটন দিয়ে ধরে রাখলাম। তাহলে প্রথমে আমাকে কাকে অন করতে হবে বলছিলাম? সার্কিট দেখেন ওই যে লজিকগুলো, প্রথম কাকে অন করতে হবে? K3। তাহলে আমি এটা লাস্ট মাথায় এখানে চলে আসছি। এখানে ক্যামেরা দেখা যাচ্ছে? এখান থেকে শুরু করি। আমাদের কন্ডাক্টরের সিম্বল এরকম না? এটার নাম কি ছিল? K3। আমি নিউট্রালের জন্য একটা লাইন নিয়ে ফেলছি, দেখেন একবার লম্বা করে নিয়ে ফেলছি, এরকম নিউট্রালটা দিয়ে দিয়েছি। তাহলে এখন আমি যদি এটা ধরে রাখি, K3 অন হবে কি না? হবে। তাহলে আমি এটা ধরে রাখছি, দেখেন এখানে কিন্তু লেচিং করি নাই, হোল্ডিং কিছু করি নাই, আপাতত আমি ধরে রাখছি। তাহলে K3 অন হলে তারপরে কে অন হবে? মানে এটা হচ্ছে আমি এখনো প্রোটেকশন দিই নাই, জাস্ট আগে প্রোটেকশন ছাড়াগুলো শিখি। তাহলে K3 অন হবে, সাথে সাথে এর পরের অপশন কি? K1। তাহলে এখন যদি আমি ছেড়ে দিই তাহলে আবার আগের মতো নর্মাল হয়ে যাচ্ছে না? তাহলে আমাকে এইটা যখন চাপ দিব, K3 অন হবে, K1 অন হবে একসাথে। দেখেন এইটা চাপ দিলে সাথে সাথে দুইটাতে পাওয়ার ঢুকতেছে না? কোনো প্রোটেকশন দিই নাই, প্রোটেকশন আর পরে আলোচনা করবো। দুইটাতে একসাথে ঢুকে গেছি না? এবার ছেড়ে দিলে বন্ধ হয়ে যাচ্ছে না? যাতে বন্ধ না হয় তার জন্য আমরা কী করছিলাম? ল্যাচিং অথবা হোল্ডিং। তাহলে হোল্ডিংটা এখন আমরা K3 দিয়ে করবো না K1 দিয়ে করবো, এটা কীভাবে চিন্তা বুঝবো? আমি K3-র একটা এখানে যদি অক্সিলারি লাগাই দিই, সেম হোল্ডিং হবে না? হবে। এটা লাগাই দিলেও হবে না? হবে। তাহলে আমরা দিব কোনটা? কেন K1 দেবো বলেন? K3 দিব না কেন? এটার একটা ব্যাখ্যা বলেন। এই যে 10 সেকেন্ড পরে K3টা কি হয়ে যাবে? তাহলে এটা যদি বন্ধ হয়ে যায় আবার পুরাটা সার্কিট বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না? আমার শেষ পর্যন্ত থাকবে কে? K1 মনে থাকবে? এই K1-কে বলা হয় মেইন। এটা কি? এটা নোট করবেন না লাস্টে, এটা হচ্ছে কে? মেইন। আর এটার নাম কি? স্টার। বুঝা গেছে? তাহলে হোল্ডিং কাকে দিয়ে করাবো? এখন ছেড়ে দিলে কি হবে? এটা যখন ছেড়ে দিলাম কি বন্ধ হবে? কিছু বন্ধ হচ্ছে এখানে, দেখেন এটা যদি ছেড়ে দিই পাওয়ারটা এদিক দিয়ে আসি, এখানেও ঢুকবে, এখানে ঢুকবে, এখানে আর কিছু বন্ধ হবে? যতক্ষণ থাকবে ততক্ষণ এরকম চলতে থাকবে না? এখন স্টারের মোটর চলতে থাকবে না? তাহলে আমার এর পরের অপশন ছিল কি?
10 সেকেন্ড পরে K3 বন্ধ হয়ে K2 চালু হবে। এটা কি দিয়ে করবো বলছিলাম? টাইমার। তাহলে এইখানে যখন পাওয়ার দিব সাথে সাথে আমার টাইমারেও পাওয়ার দিতে হবে না, কারণ টাইম কাউন্ট শুরু করতে হবে, তারপরে না আমি ডেল্টাতে যেতে পারবো 10 সেকেন্ড পরে। তাহলে আমরা করবো কি, সেম এই তারটা তো একই তার, আমি এই তারটাতে কি করবো, একটা টাইমার বসাই দিই সোজা করে। এখন দেখেন তো, এটা চাপ দিলাম, তিনটা তো একসাথে পাওয়ার ঢুকছে না, ঢুকার সাথে সাথে যখন ছেড়ে দিব এটা লেচিং হয়ে এই তিনটাতে পাওয়ার ধরা। এ কি করতেছে এখন? টাইম কাউন্ট। এবার এখানে দিলাম কত সেকেন্ড? 10 সেকেন্ড ধরে নিলাম আমরা একটা। 10 সেকেন্ড পরে গিয়ে এটাকে অফ করতে হবে, আর একটা ডেল্টাকে অন করতে হবে। তাহলে এটা করার জন্য আমরা কী করবো দেখেন, এখানে আমি একটা ডেল্টার কন্ট্যাক্টর রাখিনি, ঠিক আছে। এইভাবে আমি আপাতত এটা তো খোলা কিছুই করি নাই, জাস্ট আমি আঁকি রাখলাম। এখন এটা 10 সেকেন্ড পরে গিয়ে করতে হবে কি, এটাকে খুলে দিতে হবে, এটাকে চালু করতে হবে। এখন এটা কীভাবে করব? ওই যে আমরা টাইমার নিয়ে আলোচনা করেছিলাম, টাইমারের সবার লজিক হচ্ছে একটা অ্যানুয়েন্সি। তাহলে টাইমারের ভিতরে কি আছে? দুইটা অক্সিলারি কন্ট্যাক্ট আছে। একটা হচ্ছে কি, ধরেন এইভাবে, টাইমারের ক্ষেত্রে এইভাবে দেখায় না, টাইমারের সিম্বল আছে আলাদা, আর একটা হচ্ছে এরকম। টাইমারের ভিতর একটা T1, মানে এটা হচ্ছে NO, এটা হচ্ছে NC, দুটো অক্সিলারি এখানে আছে। তাহলে এই টাইমারে যখন পাওয়ার আসবে এগুলো কি হয়ে যাবে চিন্তা করে বলেন? এটা অন করার সাথে সাথে এখানে পাওয়ার আসবে, এগুলোর কি ঘটনা ঘটবে? এটা কি টাইমার? অফ কেন হবে? আমার তো সার্কিটটা অন হওয়ার পরে 10 সেকেন্ড পরে চালু করবো বলছিলাম, তাহলে কি ডিলে হবে? অন ডিলে, অন হয়ে ডিলে। তাহলে এটা অন ডিলে টাইমার আমি লিখে দিচ্ছি, ভুল হচ্ছে নাহলে আপনাদের। DE ডিলে বানান কীরকম? LAY ডিলে, তাহলে অন ডিলে টাইমার, ঠিক আছে। তাহলে যেহেতু এটা অন ডিলে টাইমার, এখানে যখন পাওয়ার আসবে এগুলো কি চেঞ্জ হবে? হবে না, এটা হচ্ছে 10 সেকেন্ড পরে চেঞ্জ হবে, এটা বলছিলাম। আবার মাথায় ঢুকান। এখন আমি এখানে যখন পাওয়ার দিব, এখানে জাস্ট টাইম কাউন্ট করবে, অক্সিলারি কিন্তু চেঞ্জ হবে না, হবে কি না? হবে না, 10 সেকেন্ড পরে চেঞ্জ হবে। তাহলে এখন এই যে এখানে এই জিনিসগুলো আমাকে এখানে নিয়ে আসতে হবে না, এই সার্কিট একটা এখানে একটা। তাহলে এখন বলেন তো, এখানে আমরা টাইমারের NC লাগাবো না NO লাগাবো? সবাই বলেন। আপনি আবার পানি খান, আপনার প্রতিদিনের সমস্যা। জিমান কেন? পানি ভরে রাখবেন কাউকে, সব জিমাইলে মাথায় ঢুকবে না, ঠিক আছে। 10 সেকেন্ড পরে এটাকে অফ করব। তাহলে বর্তমান অবস্থাতে পাওয়ারটা কেন ঢুকতে হবে? এই অবস্থাতে পাওয়ারটা কেন ঢুকাইতে হবে? তাহলে এখানে যদি আমরা NOটা এখানে বসাই দিই, তাহলে এটা চালু করলে পাওয়ার এখানে ঢুকতে পারবে? পারবে না, যেহেতু এটা খোলা। তাহলে আমাকে বসাইতে হবে কোনটা? এটা সবাই মত কিনা? তাহলে আমরা এখানে খুলে কি লাগাই দেবো? একটা বহুত ঝামেলা এগুলো নিয়ে, একটু পরে হলে চলে যায়। তাহলে দেখেন তো, এখন এটা যখন অন করবো, পাওয়ারটা এটার মাধ্যমে এখানে ঢুকে যাচ্ছে না। এই যে 10 সেকেন্ড পরে গিয়ে এটা কি হয়ে যাবে? NCটা NO, তখন এটা পথ খুলে যাচ্ছে না। এবার এই সময় সেম টাইমে এটাকে লাগাই দিতে হবে না? তাহলে এখানে আমরা NC বসাবো না NO বসাবো? সবাই একমত? তিন নাম্বার লজিক ফিল আপ হয়েছে কিনা দেখেন তো, হয়েছে কিনা? আবার দেখি, আমরা রিভিউ করি। অন করলাম, পাওয়ারটা সব এই তারটা দিয়ে সব দিকে চলে গেছে, এখানেও ঢুকছে, এখানে আসে এতটুকু বসে আছে, এখানে ঢুকে গেছে, এখানে ঢুকে গেছে। তাহলে
স্টার মেইন চালু হয়ে স্টার কানেকশনে মোটর ঘুরতেছে, টাইমার টাইম কাউন্ট করতেছে, ঠিক আছে। 1 2 3 এভাবে 10 সেকেন্ডে যখন যাবে সাথে সাথে কী হবে, এটা খুলে যাবে, এটা অ্যানো হয়ে যাবে, এটা লেগে যাবে। তাহলে আমার প্রথম সার্কিটটা ঠিক আছে কিনা, শেষ। এবার প্রোটেকশনের ক্ষেত্রে এবার আমরা এখানে প্রোটেকশনগুলো এবার যুক্ত করব। তাহলে প্রথম প্রোটেকশন কী ছিল, যদি K3 চালু হয় তাহলে K2 চালু হবে। এই K3 চালু হলে K1 চালু হবে, K1 চালু হলে K3 চালু হলে K1 চালু হবে। এটা চালু না হলে এটা চালু হবে না। তাহলে এটার জন্য আমরা কি করব, এই K3-র ভিতরেও কিন্তু দুটো অক্সিলারি আছে সেম। সেটা এভাবে না দেখে আমরা যেভাবে ইয়াতে আছে সেভাবে শিখাই। K3-র ভিতরে কি আছে, এটার ভিতরে কি আছে আমরা এদিকে দেখি। এখানে সেম এই দুইটা জিনিস আছে না ভিতরে অক্সিলারি। তাহলে আমাদের লজিক হচ্ছে K3 চালু হলে তবে এটা চালু হবে, কোনো কারণে K3 চালু না হলে এটা চালু হবে না, এখানে পাওয়ার ঢুকবে না। তাহলে এখন আমরা বলেন, আপনারা চিন্তা করে বলেন তো, এই তারটার মধ্যে আমরা কোনটা লাগাবো, K3 না মানে অ্যানো লাগাবো না NC লাগাবো? একজন NC। তারপর কথা আগে বুঝেন, এই K3 চালু হলে তাহলে এইখান থেকে পাওয়ারটা এখানে ঢুকবে। যদি K3 কোনো কারণে চালু না হয় এই পাওয়ারটা আর এখানে ঢুকতে পারবে না। এটা করার জন্য আমাদের লজিকে K3-র অ্যানো লাগাবো না NC লাগাবো, একটা চিন্তা করে বলেন। 2 জন NC, 3 জন NC। তারপর আমাদের এখন এই তারটাতে আমাদের এখানে যেমন তার খুলে দিয়ে আমরা লজিকটা লাগাচ্ছি, এখন এই তারটা খুলে দিয়ে আমরা লজিকটা অ্যাড করব। লজিক মানে কি, K3 চালু হলে তখনই পাওয়ারটা এখানে ঢুকবে। K3 চালু হলে কি হবে, এটা অ্যানোটা NC হয়ে যাবে, NCটা অ্যানো হয়ে যাবে, আপনিও NC। তারপরে সব উত্তর আর কারটা বাকি আছে। আপনি কি, আপনি সারা জীবন হচ্ছে মানে কি একটা কথা আছে না, 10 জনে যেটা বলে আমি এটা, ঠিক আছে। মানে চিন্তা ভাবনা করার এত দরকার নাই। আপনি এখনও বলেন না, আপনি চিন্তা করে বলেন আপনারটা কী হয় দেখি, আপনার উত্তর কোন দিকে যায় দেখি। এই দেখছেন সবাই যেহেতু বলতেছে আমি ওইদিকে মত দিলাম। এখানে গণতান্ত্রিক মানে গণতান্ত্রিক এটা যখন দিব সরাসরি পাওয়ারটা এখানে ঢুকতেছে না K3-তে, এইটা এখানে তো ঢুকে যাচ্ছে পাওয়ারটা। এখন এইটা যদি অন হয় তাহলে এই অ্যানোটা কি হয়ে যাবে, এই NC-টা। এখন আমার কথা হচ্ছে এইখান থেকে তারটা কাটি, এখানে কোনটা ঢুকাবো আমরা, NC লাগাবো না অ্যানো লাগাবো? এবার বলুন। একজন আবার মতামত বোর্ড চেঞ্জ হয়েছে, অ্যানোতে চলে আসছে। এবার আপনারা বলেন আপনাদের বোর্ড NC থেকে কোথায় যায় দেখি। এইটা হচ্ছে চিন্তার বিষয়। ইলেকট্রিক্যাল হচ্ছে এখানে মজা, উনি হচ্ছে কনফার্ম NC হবে, উনি অ্যানোতে আসছে। দেখেন আপনাদের অধিকাংশের মত হচ্ছে NC হবে, ঠিক আছে। আমি আপনাদের NC লাগাচ্ছি, যেহেতু সবার মতামতের মূল্য আছে। আপনাদের মত চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন আমার এটাও কাজ করতেছে না। NC লাগা দিলাম, এটা NC না, এটা K3। এখন দেখেন এইটা যখন অন করলাম তাহলে এটা কিসে আছে, পাওয়ারটা কেন ঢুকবে না? এবার এটা দিয়ে আসি, পাওয়ারটা কেন ঢুকবে না? এটা প্রথমে কিন্তু মেইনও চালু হয়েছে, স্টারও চালু হয়ে গেছে। স্টার যখন চালু হয়েছে এটা কি হয়ে যাবে, এটা অ্যানো হয়ে গেছে। এখন তো মেইন চলবে না, তাহলে আমার লজিক হয়েছে এখন তো উল্টা লজিক। স্টারে গেলে মেইন বন্ধ হয়ে যাচ্ছে, NC লিয়া যাবে কিনা এখন 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 বোঝা গেছে কিনা জিনিসটা। যদি আমি এখানে NC লাগাই তাহলে আমার তো প্রথমে মানে একটাও হচ্ছে না। আমার কথা ছিল স্টার যদি চালু হয় তবেই তো আমার এটাতে যাবে, ওই পথটা দিয়ে ঢুকবে। এখন তো আপনি ডাইরেক্ট NC লাগাই দিলে আগে থেকেই ঢুকে যাচ্ছে, দেখেন ঢুকে যাচ্ছে না। এটা যদি একবার ঢুকে যায় তাহলে এদিকে দিয়ে লেসিং হয়ে যাচ্ছে না, বোঝা গেছে জিনিসটা। আবার
এইটাতে কয়েলে যখন পাওয়ার আসবে, এখন দেখেন এই টাইমারের সাথে ওইটার কোনো সম্পর্ক নাই। টাইমারটা শুধু স্পেশাল একটা ডিভাইস, এইটা হচ্ছে পাওয়ার আসলে কিছুই হবে না, 10 সেকেন্ড পরে গিয়ে অন হবে, এটা আলাদা বিষয়। এই কন্ট্রাক্টর রিলে যেগুলো আছে সবগুলোর কাজ হচ্ছে পাওয়ার ঢুকার সাথে সাথে ওর সব কিছু চেঞ্জ হয়ে যাবে। এনওগুলো এনসি, এনসিগুলো এনও। তাহলে এখানে আপনাদের কথা মতো এনসি লাগালে কাজ হবে হবে না, যেটা সবাই বুঝছেন কি না? তাহলে আমাদের কি লাগবে? এখন দেখেন এই যে এটা যখন চাপ দিব পাওয়ারটা এখানে ঢুকতে পারবে, এখানে আসে বসে থাকবে, সে তাকায় থাকবে কার দিকে, এর দিকে। পাওয়ারটা যখন এখানে আসে এও চালু হবে, তখনই আসে কি হবে, এটা এনসি হয়ে পাওয়ারটা এখানে ঢুকবে। প্রথম প্রোটেকশন পাওয়া গেছে কিনা? এটার মধ্যে কারো প্রশ্ন থাকলে বলেন, তারপর সামনে যাব। সবার বলেন, এখন কারো প্রশ্ন থাকলে বলেন। না বুঝলে তাকায় থাকার দরকার না, এখানে হচ্ছে শিখতে আসছেন, যতক্ষণ বুঝবে না ততক্ষণ আমার দায়িত্ব হচ্ছে বোঝানো। এই পয়েন্টটাতে কোনো কারো কনফিউশন আছে? এখন এনও কেন দিতে হবে, এনসি দিলে কেন হবে না? ডাইরেক্ট ঢুকে যাচ্ছে, আবার ওটা অন হলে এটা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে কী হচ্ছে? ঘটনা তো কিছুই হচ্ছে না। এবার আমরা আসি 10 সেকেন্ড পরে কী হচ্ছে দেখি। এতটুকুর মধ্যে আমরা থাকি, এটা টাইম কাউন্ট করতেছে না, 1 2 3 10 সেকেন্ড হলে এবার ঘটনা কী ঘটবে? এটা কি হয়ে যাবে? এনও হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে? এটা বন্ধ, আবার এটা চালু। এখন দেখেন তো এটা যদি বন্ধ হয় এটা কি হয়ে যাবে? এখন যে এরকম আছে এরকম হয়ে যাবে না? এনসি হয়ে গেছিল, ওখান থেকে আবার এনওতে ফিরে আসবে না? তাহলে পাওয়ারটা আর এখানে ঢুকবে, ডেল্টা ধরে গেছে, আবার মেইন ছাড় দিচ্ছে, আবার জামিনা লাগছে না? এটার জন্য কি করতে হবে? এই যে এখানে যে এরকম একটা লেসিং করছিলাম, এটা দিয়ে এখানে আরেকটা লেসিং করব। আমি এটা এখান থেকে দেখাচ্ছি, এটা এখানে দেখানো যে কথা, এখানে দেখানো একই কথা, কথা তো একটাই। তাহলে এখানে দেখেন কেমন দিয়ে দেখেন তো, এবার কি হচ্ছে? এটা যখন চালু করব পাওয়ার কোনো দিকে ঢুকবে, এখানে ঢুকবে না, কিন্তু এটা দিয়ে এখানে আসবে। K3 চালু হলো, আবার এটা চালু হয়ে যাচ্ছে। এটা যখন চালু হয়ে এখানে আসবে, এটা এবং এটা দুইটা একসাথে অন হচ্ছে। এখানে এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা, এখন দুইটা হয়ে গেছে। তাহলে পাওয়ারটা এটা দিয়ে আসি, আবার এটা দিয়ে আসি, এটা দিয়ে আসি, এটা ধরে রাখবে না? সেম টাইমে পাওয়ার এটা দিয়ে ঢুকতেছে না? এখন পথ দুইটা, 10 সেকেন্ড পরে গিয়ে এটা যখন বন্ধ হয়ে যাবে তখন এটা আবার মুক্ত হয়ে যাবে, তখন ওই মুহূর্তে পাওয়ারটা এটা দিয়ে সেখানে ঢুকবে। তাহলে এখন আমার প্রথম প্রোটেকশনের কোনো ঝামেলা আছে কিনা দেখেন, এখন পুরোটাই ক্লিয়ার না? 2 নম্বর প্রোটেকশন কী ছিল বলেন তো? আচ্ছা, এই K3 যদি বন্ধ না হয় K2 চালু হবে না। আর একটা বিষয় হচ্ছে K2 যদি, আবার K2 অনেক সময় আটকে থাকতে পারে, এখানে ওটাও লেখেন। আমি মনে করি এটা ডেল্টা, এখন চালাচ্ছি ডেল্টা এবং মেইন দিয়ে চলতেছে, বন্ধ করছি, বন্ধ করার মুহূর্তে দেখা যাচ্ছে এটা ওই যে ফিক্সড হয়ে বসে আছে, আমি আর খেয়াল করি নাই। এটা হইতে পারে না? দ্বিতীয়বার যখন চালাবো তখন এটা আগে থেকে তো ডেল্টা পাওয়া, আবার সার্কিটের স্টারকে অন করা দিচ্ছে, আবার সেম সমস্যা হচ্ছে না? এইটাও প্রোটেকশনের মধ্যে অ্যাড করেন। কোনো কারণে যদি ডেল্টা আটকে থাকে তাহলে আবার আমি তো স্টারে যাইতে পারবো না প্রথমে, তাহলে ওটাও হইতে পারবে না, সেম ঘটনা। কোনো কারণে যদি K2 হোল্ড হয়ে থাকে অথবা অন থাকে, এটা আমরা বলবো হোল্ড। K2 যদি কোনো কারণে হোল্ড হয়ে থাকে তাহলে ওই K3 চালু হবে না, এই প্রোটেকশনটা এখানে ঢুকবে। কোনো কারণে K2 যদি হোল্ড হয়ে থাকে তাহলে K3 কি হবে না? চালু হবে না। প্রোটেকশন লেখা শেষ, আমরা প্রোটেকশনে যাই। তাহলে প্রথম বলছিলাম
শুরুতে আসি, ক্যাথরি যদি কোনো কারণে কি না হয়, বন্ধ না হয়, তাহলে এখানে ঢুকবে না। তাহলে এটা করার জন্য ক্যাথরির আবার আগেরগুলো তো আমরা চিন্তা করি। এখন এইটা না পথ, এখান দিয়ে মানে ডুববে না, মানে কি এই তারটাই তো, এটা যদি কোনো কারণে চালু হয় আর বন্ধ না হয়, চালু হয়ে যদি কি না হয়, বন্ধ না হয়, এখানে আর ডুববে না। তাহলে এখন চিন্তা করেন তো, এইটা চালু ছিল, হোল্ড হয়ে গেছে, ওই অবস্থায় এটাতে টাইমার পাওয়ার দিলেও এইটা অন হওয়ার পরেও পাওয়ারটা আর এখানে ডুববে না। তার মানে কি এইখানে এটা পথটা খুলে দিতে হবে না? তাহলে এটা খোলার জন্য আমার এখানে আবার ক্যাথরি এখানে কোনটা ইউজ করবো, এখানে এনসি নেন, দেখেন তো একজন পাইছি এনসি, বাকিগুলো এখন এখানে কোনটা বসাবো দেখেন, চিন্তা করে বলেন। কোনো কারণে যদি এটা হোল্ড হয়ে যায়, তাহলে এখানে আর পাওয়ারটা ঢুকবে না, এটা খোলাই থাকবে। এটা যখন আবার হোল্ড হয়ে যাওয়া মানে আটকে থাকা, মানে অন হলে যে কন্ডিশন ওই কন্ডিশনে এটা আটকে আছে, চালুই আছে, এই হচ্ছে কথা। তাহলে ওই অবস্থায় এখানে আর পাওয়ারটা ঢুকতে পারবে না। এটা যখন নর্মাল কন্ডিশনে যাবে তখনই পাওয়ারটা এখানে ঢুকবে। তাহলে এখানে কোনটা ঢুকবে দেখেন, এনসি। এটা যদি বন্ধ থাকে, অর্থাৎ এরকম নর্মাল অবস্থায় থাকে, তখনই পাওয়ারটা এখানে ঢুকবে। আপনি উনিও বলছিলেন না, উনি এনসি, তার আপনি সোজা কথা। এটা যদি অফ থাকে, নর্মাল অবস্থায় চলে আসে, অফ থাকে, ওই অবস্থায় পাওয়ারটা এখানে ঢুকবে। কথা বোঝা গেছে? উনি এনসি। তারপর কথাটা ভালো করে বুঝেন, এইটা প্রোটেকশনটা কেন দিচ্ছি, এইটা যদি কোনো কারণে আটকে যায় তখনই এটা প্রোটেকশন। নর্মাল অবস্থায় এটা তো আটকে যাবে না, এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়া মানে নর্মাল অবস্থায় থাকা। নর্মাল অবস্থা হচ্ছে এগুলো, এটা এই অবস্থায় থাকবে, এটা এই অবস্থায় থাকবে, এটা তখন চেঞ্জ থাকবে না। এই অবস্থায় থাকলে তখন পাওয়ারটা এখানে ঢুকবে। এখন দেখেন, এর থেকে আর সহজভাবে বোঝানো যায় না। আপনি তারপর এমনি আপনি তো কোনো কিছু জানেন, আপনি হচ্ছে 10 জন, যেদিকে বল আমি এদিকে। তারপরে এখন সবাই এনুতে আছেন। আচ্ছা, এখন এটা ধরে নিলাম কোনো সমস্যাই হয় নাই, সব ঠিক আছে। এখন দেখেন তো, এটা যদি ঠিক থাকে পাওয়ারটা কেন ঢুকবে? এখন আবার কেন এনসিতে বলতেছেন? এটা যখন হোল্ড হয়ে থাকবে, হোল্ড হয়ে থাকা মানে কি, হোল্ড হয়ে থাকা মানে এটা এনসি হয়ে যাবে তখন। কথা ভালো করে বুঝেন, কন্ডিশন বুঝতে হবে। ওনারা না ক্লাস করেন, আপনারা তো ক্লাস করছেন। এটা কীভাবে কাজ করে, এটা যখন আমি এখন যে এটা এখানে কোনো পাওয়ার আছে? কিছুই তো নাই। এখন এই অবস্থায় এনসি আছে, এনুই আছে। এটা যখন ভিতরে ঢুকবে তখন এগুলো সব চেঞ্জ হয়ে যাবে না? তাহলে ওই অবস্থায় না আমি এখানে পাওয়ার ঢুকাবো না। এটা যদি নর্মাল থাকে, অর্থাৎ অফ হয়ে যায়, তখনই তো পাওয়ার এখানে ঢুকবে। তখন এনসি ছাড়া কেমনে ঢুকবে? এটা আটকে থাকা মানে কি, আটকে থাকলে পথটা কাটে দিবে। বুঝা গেছে? এখন সবার মতামত কি বলেন? হ্যাঁ, হোল্ড আছে মানে এটা হোল্ড আছে মানে খেয়াল করেন, এখানে যে ছবিগুলো আছে, এখানে যেগুলো ড্রয়িং আঁকতেছে সবগুলো হচ্ছে নর্মাল। এটাতে পাওয়ার ঢুকে নাই। এখানে যা ছবি দেখতেছেন সব নর্মাল, বুঝতে হবে ভালো করে। এটা যখন পাওয়ার ঢুকে তখন এটা ভিতরে ঢুকে, তখন এই এটা কী হয়ে যাবে? এনসি। এই এনসিটা তখন এটা ঢুকে অবস্থা আটকে থাকা মানে এগুলো স্টেজ চেঞ্জ হয়ে যাবে। ওইভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? এখন এনসি হবে, যেটা সবাই কনফার্ম কিনা? এই যে দেখেন, এটা এখন এনসি। এই যে এটা যদি কোনো কারণে আটকে যায়, এটা তখন কি হয়ে যাবে? অর্থাৎ এটা যখন অন হয় তখন এটা হয়ে যায় না? এবার ওই অবস্থায় যদি আটকে বসে থাকে, তাহলে এটা পথটা খুলে যাবে না, তখন আর পাওয়ার এদিক দিয়ে আসে এখানে ঢুকতে পারবে। তাহলে প্রোটেকশন হয়েছে কিনা বুঝা গেছে এখন জিনিসটা? সেমভাবে এবার উল্টাটা চিন্তা করি। এটা কোনো কারণে এবার সার্কিটটা চলতেছে, ডেল্টা সব কিছু চলে, এবার স্টপ দিয়ে আমি চলে গেলাম। ওই সময় যে কোনো কারণে আমি জানি না, আমার বর্তমানে মানে আমার না জানা অবস্থায় এটা কি হয়ে আছে, ওই যে হোল্ড হয়ে আছে। এর পরবর্তীবার যখন আসি চালু করব, তখন পাওয়ারটা এখানে ঢুকবে, ঠিক আছে? আবার এটা তো যেহেতু আগে থেকে হোল্ড করা, পাওয়ার সার্কিট কিন্তু এখানে হোল্ড করা, ওখানে না হলেও এখানে কিন্তু পাওয়ারটা এখানে ঢুকে যাচ্ছে। সার্কিট আসে এটাকে অন করে দিচ্ছে, তখন আবার শর্ট সার্কিটটা হচ্ছে না। তাহলে এটাও কনফার্ম করতে হবে না এটা যে নর্মাল আছে। তাহলে এটার এখানে কী ঢুকাবো? এবার ক্যাটুর এখানে কী ঢুকাবো? এনসি। আবার বলেন, ক্যাটুর ক্ষেত্রে কী হবে? এবার এটা যদি ক্যাটু হয়ে যায়, ক্যাটুর ক্ষেত্রে কী হবে?
এনসি না এনু দেখেন এবার যদি ভুল হয় খবর আছে। আবার হচ্ছে আগের মতো, এইটা যদি নর্মাল থাকে পাওয়ারটা এখানে ঢুকতে পারবে, এটা যদি অন থাকে অথবা হোল্ড হয়ে থাকে তখন পাওয়ারটা এখানে ঢুকতে পারবে না, পথটা খুলে যাবে। এইখানে যে লজিক সেম লজিক এখানে, সেম কথা যেটা এটাই, বুঝা গেছে? তাহলে এখন কী হবে বলেন? এনসি আপনাদের আবার দেখেন, এটা যদি ভালো থাকে মানে নর্মাল থাকলে পাওয়ারটা এখানে ঢুকবে। এটা যদি অন থাকে অথবা আটকি থাকে সোজা কথা, তখন পাওয়ারটা এখানে ঢুকতে পারবে না, এই হচ্ছে বিষয়। তাহলে এনসি ইউজ করবেন, ইউজ করবো। দুইজন আসছে এনসি, তারপরে তিনজন, তারপরে একজন এনো, তাহলে কি হবে? এনসি হবে, যেটা কনফার্ম কিনা? যদি কারো কনফিউশন থাকে